ফর এফেক্টিভ কন্ট্রোল অফ সিল্ট এন্ট্রি ইনটু দ্য ক্যানেল, এটা আগের দিনই কোয়েশ্চেন দিয়েছিলাম আমি, যে সিল অফ দ্য হেড রেগুলেটরের লেভেলটা কোথায় রাখি। সবসময় একটা জিনিস মনে রাখবো, আন্ডার স্লুজ, মানে আন্ডার কথাটা, আন্ডার স্লুজ সবার থেকে নিচে থাকবে, বাদ বাকি ওয়্যার প্রপার পোর্শন এর থেকে উপরে থাকবে, ইভেন হেড রেগুলেটরও এর থেকে উপরে থাকবে। ও নাম্বার 2টা দেখো, স্টপিং ডিস্টেন্স অফ আ ভেহিকল ইন, স্টপিং ডিস্টেন্স মানে কি, ল্যাগ ডিস্টেন্সের সাথে যখন আমরা ব্রেকিং ডিস্টেন্স প্লাস করি। দেখো নাম্বার 3টা দেখো, ফিক্সড এন্ড মোমেন্ট বলেছে ভার্টিক্যাল মেম্বার অফ আ পোর্টাল ইন সোয়ে, মানে ধর একটা পোর্টাল ফ্রেম যদি সাবজেক্টেড করি টু সোয়ে, সেই ক্ষেত্রে কতটা ফিক্সড এন্ড মোমেন্ট ডেভেলপ করে, এটা আমরা কনসিডার করে নিই যখনই সোয়ে হচ্ছে একটা পার্টিকুলার মেম্বারে। ধর একটা পোর্টাল ফ্রেম যদি আমরা এরকম কনসিডার করি, ধরে নিলাম যে বোথ দ্য এন্ড সাপোজ ফিক্সড আছে পোর্টাল ফ্রেমটা, আর একটা ধর এরকম সোয়ে হচ্ছে, সোয়ে মানে একটা একটা মুভমেন্ট হচ্ছে, তবে যে ডেল্টা অ্যামাউন্টে জিনিসটা সোয়ে করে যাচ্ছে, তাহলে এই যে সোয়ে যে হচ্ছে তার জন্য একটা মোমেন্ট আসবে। এই মোমেন্টটা কত ধরা হয়, সাপোজ এই পয়েন্টে যদি এ ধরি, এটা বি ধর, এটা সি আর এটা ডি, এটা যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে মোমেন্টটা এরকম ডেভেলপ করবে, এটা এরকম আর এটাও এরকম। জাস্ট মোমেন্টের মানটা মনে রাখবি, এম এ বি যা হবে এম বিও তাই হবে, which will be equals to 6 ei delta by l, এম সিডি যা হবে এম বিসিও তাই হবে। যতটা মোমেন্ট এখানে ডেভেলপ করবে ততটাই ও রেজিস্ট করবে, তাহলে এটাও হবে হচ্ছে ইকুয়ালস টু 6 ei ডেল্টা ডিভাইডেড বাই এল স্কয়ার। এটা একটু খেয়াল রাখিস, ঠিক আছে? এটা জাস্ট মুখস্থ করে নিবি, যখন একটা পোর্টাল ফ্রেমকে সোয়েতে সাবজেক্ট করি মোমেন্ট তো আসবেই বিকজ অফ দ্য ডিফর্মেশন, আর সেই মোমেন্টের মান হয় সবসময় 6 ei ডেল্টা বাই এল স্কয়ার, হচ্ছে অপশন ডি। আচ্ছা নাম্বার 4টা এটা করিয়ে দিয়েছি, যে প্রপ লিভারে বলেছে কোথায় সাবজেক্ট যদি ইউডিএল হয়, কোথায় পয়েন্ট অফ কন্ট্রাপ্রেশার। পয়েন্ট অফ কন্ট্রাপ্রেশার মানে কি, যেখানে মোমেন্টের মান 0, তো আমরা কি পেলাম যে L/4 ফ্রম ফিক্সড এন্ড 0 হবে, আর একটা কি পেলাম 3L/4 যদি হয় ফ্রম কোথা থেকে হবে, ফ্রম প্রপ 3L/4 হচ্ছে প্রপ 10 থেকে, আর L/4 হবে ফ্রম দ্য ফিক্সড এন্ড। আচ্ছা এখানে যেমন কোয়েশ্চেনটা, এখানে একটা অপশন এটা ভুল আছে, এটা টার্বুলেন্স ইন ওয়াটারটা হবে না, যেহেতু মনে হয় টেম্পারেচার লিখতে গিয়ে এটা টার্বুলেন্স লিখেছে, এটা টেম্পারেচার হবে, ঠিক আছে? এখানে বলেছে সেলফ পিউরিফিকেশন কি করে হয়। সেলফ পিউরিফিকেশন মানে আমি কোনো এক্সট্রা করে কোনো ট্রিটমেন্ট করছি না, ম্যানুমেড কোনো ট্রিটমেন্ট নেই, নিজে নিজে ন্যাচারাল প্রসেসেই যেটা সেলফ পিউরিফাই করছে স্ট্রিম। একটা হতে পারে বিকজ অফ সানলাইট, আলো পড়ছে টেম্পারেচার বাড়াচ্ছে সেইখানে একটা হতে পারে, একটা হয় ডাইলিউশন, যখন আমি একটা নোংরা অল্প একটা অ্যামাউন্টটা এত বড় একটা রিভারে ফেলছি তাহলে জিনিসটা ডাইলুটেড হয়ে যাচ্ছে, তার জন্য সেলফ পিউরিফিকেশন হয়। আর একটা কি হয়, অক্সিডেশন রিডাকশন প্রসেস হয় বিকজ অফ দ্য এই লাইট এনার্জিকে ইউটিলাইজ করে যেসব ব্যাকটেরিয়া আছে তারা অক্সিডেশন রিডাকশন করতে সাহায্য করে। তাহলে এই তিনটেই হচ্ছে আসে হচ্ছে আন্ডার দ্য সেলফ পিউরিফিকেশন অফ ন্যাচারাল স্ট্রিমিং, ঠিক আছে? এই যে স্ক্রিনিং বলো, সেডিমেন্টেশন বলো, এগুলো কিন্তু সেডিমেন্টেশনটাও আসে অনেক সময় সেলফ পিউরিফিকেশনের আন্ডারে, এটাও মনে রেখো। অনেক সময় হয়তো সেডিমেন্টেশন দিয়ে দিল, এটাও কিন্তু সেলফ পিউরিফিকেশনের আন্ডারে পড়তে পারে, কারণ সেলফ পিউরিফিকেশন কি দেখি, যখন আমি নোংরাটাকে ফেলছি, নোংরা যেগুলো হেভি পার্টিকেলস তারা তো নিজে নিজে থিতিয়ে পড়ে যাবে, ঠিক আছে? ওটা হয়তো প্রসেসের আন্ডারে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কে করছি, কিন্তু এটা নিজে নিজেও সেডিমেন্টেশন হয়ে থাকে যখন আমরা ন্যাচারাল স্ট্রিমে নোংরাটাকে ফেলছি। আচ্ছা নাম্বার 6 দেখো, ইনফ্লুয়েন্স লাইন অফ আ স্ট্রাকচার। ইনফ্লুয়েন্স লাইন যে ডায়াগ্রাম বলেছে কে প্রপোজ করেছে বা কোন প্রিন্সিপালের উপর বেস করেছে, বেসিক্যালি কে প্রপোজ করেছে, এটা এটা হচ্ছে প্রপোজ করেছিল মুলার ব্রেসল, এটা নামটা একটু মাথায় রাখবে। মুলার ব্রেসল এই ইনফ্লুয়েন্স লাইন প্রপোজ করেছিল। নাম্বার 7 কি বলেছি, ইমফ ট্যাঙ্ক ইজ বেসিক্যালি ইউজ ফর, ইমফ ট্যাঙ্কটা আমরা জেনারেলি ওয়াটার ট্রিটমেন্টে তো ইউজ করি না, সবসময় আমরা কোথায় ইউজ করি, সিওয়েজ ট্রিটমেন্টে ইমফ ট্যাঙ্ক ইউজ করা হয়। আর ইমফ ট্যাঙ্ক অ্যারোবিক না অ্যানারোবিক না ফ্যাকাল্টেটিভ, বোথ হয় তাই তো, ফ্যাকাল্টেটিভ হয় ইমফ ট্যাঙ্ক। ইমফ ট্যাঙ্ক কি সলিডস রিমুভ করতে সাহায্য করে, ডিজলভ সলিডস না সেটেলেবল সলিডস, সেটেলেবল সলিড সলিডস রিমুভ করতে সাহায্য করে। এখন আমরা এইটা দেখো, ওয়ার্কিং আউট দ্য এক্সাক্ট কোয়ান্টিটিজ, যদি আমাদের এক্সাক্ট কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হয় একটা আইটেম, মানে ডিফারেন্ট আইটেমস আমাদের দিয়ে দিয়েছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলি আমরা কি, কোয়ান্টিটি সার্টেন। প্রত্যেকটা
কোয়ান্টিটি বার করা, সেটাকে কোয়ান্টিটি সার্ভে বলা হয়। ব্রড ক্রেস্টেড ওয়্যার আর ন্যারো ক্রেস্টেড ওয়্যারের ডিফারেন্স বলতো? বড় হবে, তাই তো? আর এখানে কি হবে, 12 এইচ এর থেকে ছোট হবে। এইচটা কি এখানে, সাপোজ ধর এখানে একটা ব্রড ক্রেস্টেড ওয়্যার দিয়েছে, height of the crest, এই একটা ব্রড ক্রেস্টেড ওয়্যার আছে, আমি দেখছি কি জলটা এখানে আসলো, গিয়ে জলটা হয়তো এরকম ভাবে একটু ন্যারো হয়ে গেল, এই লেভেলটা ছিল, যখন এই জায়গাটা যাচ্ছে একটু ন্যারো হয়ে যাচ্ছে। ন্যারো হয়ে যাচ্ছে কারণ এতটাই লেন্থ এটার, অনেকটাই ওর ব্রড, যার ফলে এটা একটু নেমে আসে। এই জিনিস হাইটটা যদি স্মল এইচ করি, আর এখান থেকে সবসময় মনে রাখবে ক্রেস্ট হাইটের উপর থেকে কিন্তু হাইটটা, এটা যদি আমরা ক্যাপিটাল এইচ ধরি, দেখা যায় কি টুয়াইস অফ এল যদি এই ক্যাপিটাল এইচ এর বড় হয় সেটাকে বলি অ্যাজ ব্রড ক্রেস্টেড, আর টুয়াইস অফ এল যদি লেস দ্যান ক্যাপিটাল এইচ হয় এটাকে বলি অ্যাজ ন্যারো ক্রেস্টেড। এটা কিন্তু কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন দেয় এটা। আর একটা কোয়েশ্চেন যেটা আসে ব্রড ক্রেস্টেড এর বলে দেয় অনেক সময় ম্যাক্সিমাম ডিসচার্জ কখন হয়, যখন রাখবে স্মল এইচ হয় কত টাইমস অফ ক্যাপিটাল এইচ, 2/3 অফ ক্যাপিটাল এইচ, তখন আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ পাই, যেটা হয় কত 1.705 CDL H টু দি পাওয়ার অফ 3/2। ঠিক আছে, হয়তো দিয়ে দিল যে ম্যাক্সিমাম ডিসচার্জ ক্যালকুলেট করো ফর এ ব্রড ক্রেস্টেড ওয়্যার, তো তখন তো ইকুয়েশনটা জানতে হবে, হয়তো সিডিও প্রোভাইড করে দিল, লেন্থ প্রোভাইড করে দিল, হেডটা প্রোভাইড করে দিল, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। যদি ন্যারো ক্রেস্টেড ওয়্যার বলে সবসময় মনে রাখবে ন্যারো ক্রেস্টেড ওয়্যারের যা ডিসচার্জ হয় আর রেক্ট্যাঙ্গুলার যা ডিসচার্জ হয় দুটোই সেম। রেক্ট্যাঙ্গুলার ডিসচার্জ কত হয়, ন্যারো ক্রেস্টেডটা মনে রাখবে রেক্ট্যাঙ্গুলার মতন হয়, ব্রড ক্রেস্টেডটা একটু আলাদা হয়, কারণ ব্রড ক্রেস্টেড ম্যাক্সিমাম ডিসটেন্স তখনই হয় যখন এই যে স্মল এইচ এর হাইটটা 2/3 হবে অফ দ্য ক্যাপিটাল। তাহলে এখানে বলেছে দেখো ডিসচার্জ কার সাথে ভ্যারি করছে, এখানে যদি দেখি ডিসচার্জ দুটোতেই কিন্তু সেম ভ্যারি করছে, এখানে এইচ টু দি পাওয়ার 3/2 এর সাথে ভ্যারি করে, ন্যারোর ক্ষেত্রে এইচ টু দি পাওয়ার। দেখো হার্ডনেস অফ ওয়াটার বলেছে কার জন্য হয়, তো আগের দিনে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, বলেছে মেন হার্ডনেস হয় বিকজ অফ দ্য কার্বনেটস এর জন্য, সালফেটস, নাইট্রাইটস বা সালফেট, নাইট্রেট, ক্লোরাইড এগুলোর জন্য হয়, সেই হার্ডনেসটাকে আমরা পার্মানেন্ট হার্ডনেস বলি। আর যেটা এমনি কার্বনেট বাইকার্বনেটের জন্য হয় সেটাকে আমরা টেম্পোরারি হার্ডনেস বলি। নেক্সট বলেছে দেখো যে ট্রিটমেন্ট অফ ওয়াটার ট্রিকলিং ফিল্টারের ক্ষেত্রে বা অক্সিডেশন পন্ডে কি হচ্ছে, যেহেতু অক্সিডেশন পর অক্সিজেন কথাটা আছে তার মানে অ্যারোবিক, ট্রিকলিং ফিল্টারও অ্যারোবিক, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস যদি বলতো সেটাও অ্যারোবিক হতো, যদি এখানে বলতো সেপটিক ট্যাঙ্ক বা স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক তখন খালি অ্যানারোবিক হবে, বাকি সবই মোটামুটি অ্যারোবিক হয়। আর অক্সিডেশন, আর যদি বলতো স্টেবিলাইজেশন পন্ড বা ইমহফ ট্যাঙ্ক এগুলোতে হয়ে যাবে তখন ফ্যাকাল্টেটিভ। দেখো নেক্সট বলেছে নাম্বার 12 দ্য লস অফ প্রেসার হেড ফর দ্য ল্যামিনার ফ্লো, এটা তো আমি বলেছিলাম হেগেন্স ইকুয়েশন কি বলে, পয়েসলেস হেগেন্স ইকুয়েশন, ল্যামিনারে এটা ধরতে মিউ ভিএল মিউভিএল বাই রোজি Rogit square, রোজি টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ল্যামিনার ফ্লো এর জন্য কি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি ভ্যারি করে। ঠিক আছে, যদি টার্বুলেন্ট দিয়ে থাকে তখন ডার্সি-উইচবার্গ ইকুয়েশন ইউজ করবে, বারবার বলছি কিন্তু যদি ল্যামিনার দিয়ে দেওয়া থাকে সবসময় হেগেন্স ইকুয়েশন ইউজ করবে। আর যদি একটা টার্বুলেন্ট বলতো তাহলে অ্যান্সার কি হতো, ভেলোসিটির সাথে কিরকম ভাবে ডিপেন্ড করে টার্বুলেন্টের জন্য, তাহলে অ্যান্সার কি হতো তাহলে স্কয়ার ভেরি করে 4FL v স্কয়ার বাই, তাহলে স্কয়ার হিসাবে ভ্যারি করতো। দেখো নাম্বার 13 কি বলেছে, which one is the fastest method of constructing টিউবওয়েল, তারপরে যে কোনো ম্যানুয়াল যদি মেথড হয় সেগুলো অবভিয়াসলি ফাস্টেস্ট হতে পারে না, যেগুলো হচ্ছে টোটালটাই মেশিন ওরিয়েন্টেড সেগুলোই ফাস্টেস্ট হবে। দেখো হ্যামারিং হোক কাটিং হোক এগুলো নিশ্চয়ই ম্যান ওরিয়েন্টেড, মানে হিউম্যান পাওয়ার লাগবে এখানে। পারকিউশন ড্রিলিং আর কেবল টুল আর পারকিউশন ড্রিলিং দুটোই সেম। এটা কি করা হয়, চারিদিকে এরকম ভাবে ট্রাইপড লাগিয়ে হ্যামার দিয়ে এটাকে টেনে টেনে জিনিসটাকে ঢোকানো হয়, ঠিক আছে ভেতরে, তো দুটোকে ম্যানুয়ালি করা হয়, বেসিক্যালি ম্যানুয়াল লেবার লাগে এটা করার জন্য। তার মধ্যে হাইড্রোলিক রোটারি বা হাইড্রোলিক রিগ যদি থাকে সেই ক্ষেত্রে হাইড্রোলিক রোটারি বা হাইড্রোলিক রিগ হচ্ছে টোটাল যে হাইড্রোলিক মেশিন দিয়ে টোটাল যে আমরা বোরিংটা করি সেটাকে হচ্ছে সব থেকে ফাস্টেস্ট অ্যামং দ্য ফোর। ঠিক আছে, 14 গাইড ব্যাংক
কিসের জন্য দরকার করি? গাইড ব্যাংকের কাজ কি মেনলি? কি করে গাইড ব্যাংক? গাইড ব্যাংক কি করে? গাইড ব্যাংক ওই জলটাকে ওই যাতে ব্রিজটা না ভেঙে যায় তার জন্য ওই একটা ফ্লোতে নিয়ে আসার চেষ্টা করে। ব্রিজটা না ভেঙে যায়, না ব্রিজটা যাতে আমি কাজে লাগাতে পারি, হ্যাঁ, ব্রিজটা যাতে কাজে লাগে, মানে জলটা যাতে না হয়, তাই তো? ধাক্কা না লাগে আর কি, মানে একটা আমি পাড় করে দেখলাম নিয়ে আসা। আমি দেখছিলাম আমার নদীটা একটা দিক দিয়ে যাচ্ছে, তারপরে হ্যাঁ, দেখলাম যাচ্ছে কি। ওখানে একটা ব্রিজ কনস্ট্রাক্ট করতে হলো যাতে আমি এপার থেকে ওপার যেতে পারি। কিছুদিন পর দেখছি 1 বছর 2 বছর পর নদীর কোর্সটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে তাহলে আমি তো ওই ব্রিজটা একেবারে ইউজলেস হয়ে যাবে ব্রিজটা করা। তার জন্য আমরা কি করি, আমরা একটা গাইড ব্যাংক তৈরি করি যাতে আমরা ফ্লোটাকে ওই দিক দিয়ে নিয়ে আসতে পারি, তাই তো? সেটাকে আমরা গাইড ব্যাংক বলে থাকি, যাতে ট্রেন করতে পারি ফ্লো অফ ওয়াটারটাকে অ্যালং আ স্পেসিফাইড কোর্স, তখন আমরা এটা গাইড ব্যাংক ইউজ করি। অ্যাকচুয়ালি অপশন 2টাও কিছুটা হলেও ঠিক, যে উইডথ অফ দ্য রিভারটাকে অনেক সময় কনস্ট্রিক্ট করি, কিন্তু বেশি এই দুটো এ আর বি বললে এটাই দেবে। দেখো নাম্বার 15টা দেখো, when the when the drain water flows freely, freely যখনই কথাটা থাকবে সবসময় মনে রাখবে ড্রেনের HFL নিশ্চয়ই ক্যানেল বেডের থেকে নিচে আছে। যদি ক্যানেল বেডের থেকে উপরে থাকে তাহলে কখনো ফ্রিলি ফ্লো করতে পারে না, ঠিক আছে? HFL of the drain is below the canal, ক্যানেলের বেড লেভেল। সো আন্ডার আ ক্রস রানিং ক্যানেল সিস্টেম, মানে আমি যদি এরকম করি, উপরে যদি ক্যানেল দিই, নিচে সাপোজ ড্রেনেজ, আর ড্রেনেজের যে HFL এর যে লেভেলটা সেটা যদি ক্যানেলের বেড লেভেল থেকে নিচে থাকে, তখন এটাকে কি বলি? টোটালটাকে ডাক্ট। যখন এটা পাইপ ফ্লো যদি হতো, পাইপ ফ্লোর ক্ষেত্রে কি হতো, এই HFL-টা ক্যানেল বেডের উপরে হতো, সেই ক্ষেত্রে আমাদের পাইপ ফ্লো দ্বারা আমাদের জলটাকে নিয়ে যেতে হতো, ঠিক আছে? তো এইগুলো কথাগুলো খেয়াল রাখবে, ফ্রিলি কোথায় বলছে, পাইপ ফ্লো কোথায় বলছে, সেগুলো হচ্ছে এগুলো হিন্ট যে HFL-টা নিচে আছে না HFL-টা উপরে আছে। ফর আ ক্লে স্লোপ অফ হাইট বলে দিয়েছে 10 মিটার, হাইট দিয়েছে ধরো 10 মিটার, স্টেবিলিটি নাম্বার দিয়ে দিয়েছে, SN এর মান দিয়ে দিয়েছে 0.05, এটা গামা হবে, ঠিক আছে? এটা কি দিয়েছে, এটা গামা, গামা দিয়েছে হচ্ছে 2, ঠিক আছে? আর সি এর মানটা দিয়ে দিয়েছে হচ্ছে 2.5। আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি ক্রিটিক্যাল হাইট কত হবে, কত হয় ফর্মুলা, SN ইকুয়ালস টু কি হয় বলো, সি বাই C by gamma HC. ইউনিট ওয়েট এইচ আমার এফসি। এইচ তাই তো? সি বাই গামা এইচসি, তাহলে আমাকে এইচসিটা বার করতে হবে, তাহলে এইচসির মান কত হয়ে যাবে, ইকুয়ালস টু সি বাই গামা ইন্টু এসএন। Yes. বার কর, সি এর ভ্যালু বসা, আড়াই, ডিভাইডেড বাই গামা 2 দিয়েছে, এসএন বলে দিয়েছে 0.05, এটা কত আসছে, এটা 5 5 25। বলছি এ ছিল না, এফ বলে একটা কিছু ছিল না, এফ। এফ তো দরকার নেই, তোকে তো এখানে ক্রিটিক্যাল হাইট ক্যালকুলেট করতে দিয়েছে, তাই না? আর ফ্যাক্টর অফ সেফটি তো তোকে দেয়ওনি। ফ্যাক্টর অফ সেফটি যখন দেবে তখন অন্য ফর্মুলাটা ইউজ করব, তখন ইউজ করব কি সি বাই এফ সি গামা এইচ, ঠিক আছে? খেয়াল রাখবি কোন জিনিসটা দিয়েছে আর কোনটা দেয়নি, দুটো ফর্মুলা অ্যাপ্লাই হয়, দুটো দিয়েই অঙ্ক দেয়, একটা হয় সি বাই এফ সি গামা এইচ দিয়ে, আরটা হয় সি বাই গামা এইচ সি দিয়ে। যদি ক্রিটিক্যাল হাইট বলে দেয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, শেপ ফ্যাক্টর রেক্ট্যাঙ্গুলারের জন্য কত হয়? 1.5। 1.5 ঠিক আছে, তারপর এটা দেখো, বার্নিং অফ সলিড ওয়েস্ট কি বলা হয়? বার্ন করা মানে ইনসিনারেশন। ওয়াটার ক্যারিড সিওয়ারেজ সিস্টেম বলেছি, ওয়াটার ক্যারিড সিওয়ারেজ সিস্টেম রিমুভস। আচ্ছা, সবটাই অল হবে। সিস্টেম কি রিমুভ করে সেটা জিজ্ঞেস করেছে। ডোমেস্টিক সিওয়েজও রিমুভ করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সিওয়েজও রিমুভ করতে পারে, বা স্টর্ম সিওয়েজও রিমুভ করতে পারে, অল দ্য অ্যাবাভ। আচ্ছা, লাইম ইজ অ্যাডেড টু দ্য ওয়াটার অর ওয়েস্ট ওয়াটার স্যাম্পল কিসের জন্য? লাইম বেসিক্যালি কি কাজে লাগে? লাইম সোডা প্রসেস একটা আছে না আমাদের, লাইম তো হার্ডনেসটাকে রিমুভ করে। লাইম কার্বনেট আর সোডা নন কার্বনেট। সোডা নন কার্বনেট, লাইম কার্বনেট। এটা যে রিমুভ ক্যালসিয়াম বলেছে, অ্যাকচুয়ালি এটা কার্বনেট হবে, এটা হয়তো যে লিখেছে এটা টাইপিং মিস্টেক করেছে, ক্যালসিয়ামের জায়গায় এটা কার্বনেট হার্ডনেস হবে, ঠিক আছে? লাইম সবসময় কার্বনেট হার্ডনেস রিমুভ করে, আর সোডা সবসময় নন কার্বনেট হার্ডনেস রিমুভ করতে সাহায্য করে। তারপর 21টা দেখো, রেজিং অফ সেন্টার অফ দ্য রোড উইথ রেসপেক্ট টু এজ, মানে এরকম টাইপের ব্যাপারটা কি বলা হয় এটাকে? ক্যাম্বার। আগের দিন রাইট, 8/12। ঠিক আছে। 23 আর্টিসিয়ান সিস্টেম, এইটা
কনফাইন ও এটা ছিল কনফাইন্ড। কনফাইন্ড। তারপরটা 24 স্টেবিলিটি অফ আপস্ট্রিম স্লোপ কখন ক্রিটিক্যাল হয়ে যায়? যখন ফাট করে জল কি হয় নেমে যায়, তাই তো? কি বলি আর্জেন্ট Sudden ড্যামেজ drawdown. যখন সাডেন যদি ড্র ডাউন হয়ে যায় সবথেকে তখন স্লোপটা আচ্ছা অর্ডিনেট অফ হাইড্রো অর্ডিনেট বলতে কোন অ্যাক্সিসটাকে বোঝায়? ওয়াই 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 Why? অ্যাক্সিস অ্যাবসিসা বলতে Discharge. এক্স এক্স অ্যাক্সিস। অ্যাক্সিস তাহলে অর্ডিনেট অফ হাইড্রোগ্রাফ মানে ডিসচার্জ। ডিসচার্জ। নেক্সট রাইট ডিউ টু কনস্ট্রাকশন অফ ওয়্যার কনস্ট্রাক্ট করেছি বলেছে আপস্ট্রিম যে লেভেলটা বেড়ে গেছে বা আপস্ট্রিম রাইজ হয়েছে মানে কিরকম Crest level. ওই জলটা বেড়ে যায় মানে ওই জলটা কিরকম লেভেলটা। হয় ধর এরকম একটা আমি ওয়্যার আছে কনস্ট্রাক্ট করেছি বেড নিচে বেডটা আছে এবার ধর এরকম ভাবে জলটা আসছিল এই হাইটে বেরোনোর কথা ছিল যখনই দেখছিস এই ওয়্যারটা এসেছে হয়তো দেখা যায় কি এটা একটু এরকম উঠে উঠে গেছে যাবে। জলের লেভেলটা তাহলে ইনিশিয়ালি যদি জলের হাইটটা যখন মানে ধর একটা দূর থেকে আসছিল ধর H1 ছিল যখন হ্যাঁ। কাছাকাছি চলে আসে এই হাইটটাই এখান থেকে তখন নেব এটা হয়ে যায় H2 এই যে ডিফারেন্সটা H2 মাইনাস H1 এটাকে আমরা বলি অ্যাজ অ্যাফ্লাক্স এটা যেন মাথায় থাকে যখনই একটা ওয়্যার থাকবে বা কোনো অবস্ট্রাকশন চলে আসে নদীর মধ্যে সেটা ওয়্যারই থাকতে হবে সেরকম না ড্যামও থাকতে পারে তখন এই অ্যাফ্লাক্স জিনিসটা চলে আসে এই রাইসটা যেটা হচ্ছে আর ক্রেস্ট কিন্তু কখনো হবে না ক্রেস্ট তো ওয়্যারের উপর পোরশনটাকে ক্রেস্ট বলছি সেটা এর মধ্যে আসছে না দেখো 27টা দেখো টি বিম বলেছে রুফ সেকশন কিছু কিছু ডেটা দিয়ে দিয়েছে আমাদের ডেপথ অফ দ্য স্ল্যাব মানে উপরে যে বেসিক্যালি ডেপথ অফ দ্য স্ল্যাব বলতে গেলে কি বলেছে ফ্ল্যাঞ্চের ডেপথটা টপ যে টি বিম যদি হয় ধর এরকম আছে ডেপথ অফ দ্য স্ল্যাব বলতে কি এটা তো একসাথে করা হয় এদিক থেকে বিম ধর এটা ওয়েবটাকে পোর্শনটাকে বলছে এটা হচ্ছে স্ল্যাবের পোর্শনটা এই স্ল্যাবের পোর্শনটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার উইডথ অফ দ্য রিব রিব মানে কি এই যে ওয়েবের যে পোর্শনটা নিচে এটাকে বলে দিয়েছে 30 সেন্টিমিটার আর ডেপথ অফ দ্য রিব বলে দিয়েছে 50 সেন্টিমিটার মানে এই যে মাঝামাঝি যে জায়গাটা এই হাইটটা 50 সেন্টিমিটার বলেছে সেন্টার ডিসটেন্স বিমের মধ্যে 3 মিটার মানে স্প্যান বলেছে সেন্টার যে স্প্যান ডিসটেন্সটা 3 মিটার আর এফেক্টিভ স্প্যান বলে দিয়েছে 5 মিটার এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ পার করতে দিয়েছে টিবি এর জন্য এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথের ফর্মুলা কি স্ল্যাব থিকনেস ডেপথ অফ দ্য ফ্ল্যাঞ্জ তাই তো এবার দেখো আমাদের কোড আরেকটা জিনিস বলে দিয়েছে যে ফর কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে আমাদের L0 টা কত ধরি আমরা মনে আছে পিসি পর্যন্ত পয়েন্ট অফ কন্ট্রোল স্ট্রাকচার 0.7 টাইমস দা এফেক্টিভ স্প্যান আমরা ধরে নিই কিন্তু L0 অ্যাকচুয়ালি কি L0 হচ্ছে L0 টা কি বলি ডিসটেন্স বিটুইন কি বলা হয় এটাকে Center to center distance. জিরো কন্ট্রাফ্লেক্সন জিরো মোমেন্ট জিরো মোমেন্ট ইজ পয়েন্টস অফ জিরো কন্ট্রাফ্লেকশন যেটাকে আমরা তাই তো এটা কিন্তু সেন্টার ডিসটেন্স বলেনি কোড আমাদের তো সেন্টার ডিসটেন্স যখনই দেবে ওটা কিন্তু কোনো কাজ নেই তখন আমাদের ধরে নেবে যদি এফেক্টিভ স্প্যান দিয়ে দেওয়া থাকে তার মানে আমাকে এটাকে কন্টিনিউয়াস বিম হিসেবে ধরে 0.7 টাইমস অফ এফেক্টিভ স্প্যান বলে L0 টা ক্যালকুলেট করে নিতে হবে দেখো তোমাদের কোয়েশ্চেনে একটু আমি লিখে দিই দাঁড়াও ডেপথ অফ দ্য ফ্ল্যাঞ্জ দিয়েছে 10 সেন্টিমিটার width of the wave দিয়েছে 30 সেন্টিমিটার depth of the wave দিয়েছে 50 সেন্টিমিটার আর effective span বলেছে 5 মিটার তাহলে এই ডেটাগুলো আমাদের অলরেডি প্রোভাইডেড তাহলে আমরা যদি এটা সাবস্টিটিউট করি এই ইকুয়েশনটাতে কি পাচ্ছি BF সমান L0 আমি কি বললাম 0.7 টাইমস এফেক্টিভ স্প্যান করে নেব তাহলে 0.7 ইনটু এফেক্টিভ স্প্যান 5 বলে দিয়েছে তাহলে 5 ডিভাইডেড বাই 6 প্লাস এটা কিসে আছে একটু দেখে নাও তো মিটারে আছে এগুলো সেন্টিমিটার তাহলে এটা কনভার্ট করে নাও মিটার 500 করে দিও প্লাস BW উইডথ অফ দ্য ওয়েভ কত দিয়েছে 30 সেন্টিমিটার প্লাস 6 টাইমস অফ ডেপথ অফ দ্য ফ্ল্যাঞ্জ যেটা দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার এটা করো তো দেখো কত আসছে 148.33 আসবে ঠিক আছে 148.33 সেন্টিমিটার তাহলে এখানে একবার দেখে নাও কোনটা অ্যান্সার আছে কাছাকাছি 148 মানে 150 ধরে নেবে অ্যাপ্রক্সিমেটলি 150 সেন্টিমিটার
ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে যে কোন ডেটা আমাকে প্রোভাইড করে দিয়েছে। L0 যদি না দেওয়া থাকে, L0 তো পয়েন্টস অফ জিরো কাউন্টারফেশন, ডিরেক্ট যদি ওটা দেওয়া থাকতো ইউজ করতাম, কিন্তু যেহেতু এখানে এফেক্টিভ স্প্যানের ব্যাপারটা বলে দিয়েছে, তার মানে 0.7 টাইমস ওটা মাল্টিপ্লাই করে নিন। দেখো 28টা দেখো, ইন সিম্পলি সাপোর্টেড বিম বলেছে, সরি ইন সিম্পলি সাপোর্টেড ট্রাস বলে দিয়েছে কোনটা ভ্যালিড হবে, কোন ইকুয়েশনটা কোনটা হবে এখানে। m ইকুয়ালস টু কত হয় 2j মাইনাস RE, আর RE বি এরটা হবে তো, বি এরটা 2j মাইনাস 3। আচ্ছা এখানে দেখ রিডাকশন ফ্যাক্টর দিয়েছে কলমের, এটা না L বাই বি হবে, হ্যাঁ L বাই 6 করে দিয়েছে, L বাই বি হবে। রিডাকশন কোএফিসিয়েন্টের ফর্মুলা কি বল কলমের, লং কলমের 1.25 1.25 মাইনাস minus LE by 48 ঠিক আছে, তাহলে এল ই বাই বি এর রেশিও বলে দিয়েছে 24 বাই 48 করে দেখি 0.5 0.75 আসবে। 0.75 0.7। তো এগুলো একটু খেয়াল রাখবে যে রিডাকশন কোএফিসিয়েন্ট এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয় ভেতর থেকে, তো কোডটা একেবারে যেন তটস্থ মুখস্থ থাকে, কোডে যেন কোয়েশ্চেন আছে যেন এরকম না হয় যে একটাও পাচ্ছি না। তারপর নেক্সট দেখো 30 বলেছে which of the, আচ্ছা কমিউনিটি ওয়েস্ট মোস্টলি লিকুইড নট কন্টেইনিং এক্সক্রিটা, যার মধ্যে নোংরা পদার্থ নেই, এক্সক্রিটা টাইপের জিনিস নেই, কোনটা হবে, যে ল্যাট্রিন থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো। সালেজ বলতে কি ক্যারি করে, সালেজ খালি ওয়েস্ট পাইপ, কিচেন ওয়াটার, কিচেন ওয়াটার বা বাথরুম থেকে যেটা বেরোচ্ছে, তাই তো এগুলো ক্যারি করছে। 31 কি হবে, দ্য সিওয়েজ ইজ, সিওয়েজ কি বলেছে, সিওয়েজ হচ্ছে ওয়েস্ট ওয়াটার ফ্রম বাথরুম হয় নাকি, বাথরুম থেকে যেটা বেরোচ্ছে, বাথরুম কিন্তু আলাদা, টয়লেট আলাদা, খেয়াল রাখবি বাথরুম মানে স্নানের জলটা বোঝায়, ঠিক আছে, আমরা হয়তো ডি হবে তো, হ্যাঁ ডি হবে, হ্যাঁ ডি হবে। ডোমেস্টিক বাথরুম ইন্ডাস্ট্রিয়াল স্নানের জল বোঝায়, যখন আমরা মানে ইঞ্জিনিয়ারিং টার্মে বলি, কিন্তু এমনি নর্মালি তো আমরা বাথরুমই ইউজ করি, এরকম ভাবে কথাটা বলি। বাথরুমের যে ওয়েস্ট ওয়াটারটা বেরোচ্ছে সেটাকেই আমরা সালেজ বলি, বা কিচেন থেকে যেটা বেরোচ্ছে সেটাও সালেজ। ড্রেনেজ ফ্রম দ্য রোড থেকে যেটা বেরোচ্ছে মানে যেটা স্টর্ম সিওয়েজ, আন্ডার কার আন্ডারে আসবে, স্টর্ম সিওয়েজের আন্ডারে বা স্টর্ম ওয়াটার বলছি। তো আলটিমেট যেটা সিওয়েজ আছে সেটা হচ্ছে ডোমেস্টিক থেকে আসে বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। দেখো 32টা দেখো, ওয়েটেড পেরিমিটার কিন্তু সবাই জানো কত 4.75 এটাও। আচ্ছা 33টা দেখো, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও মেথড ফর দ্য ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, কোনটা টেক কেয়ার করে, স্পিয়ার এর ফর্মুলাটা কি হয় আমাদের, কি হয় কার কার রেশিও, 2.5 or 5 millimeter penetration যে লোডটা তার ডিভাইডেড বাই করেসপন্ডিং লোড ইনটু 100, তার মানে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লোড ইনটু 100, হ্যাঁ তাই তো স্ট্যান্ডার্ড 100। তাহলে সিভিয়ার যে মেথডটা অ্যাপ্লাই করি কার জন্য, ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনে না রিজিড পেভমেন্ট ডিজাইনে, ফ্লেক্সিবল, সবসময় ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনে অ্যাপ্লাই করি। তাহলে এই যে আমরা বলছি লোড বা প্রেসার যেটা সাস্টেন করছে আর 2.5 বা 5 mm পেনিট্রেশন, তার মানে কতটা লোড বা ইয়ে নেওয়ার ক্ষমতা আছে ওই পার্টিকুলার মেটেরিয়ালে বা পার্টিকুলার এগ্রিগেটে, তাই তো সেটা আমরা ক্যালকুলেট করি, মানে মেটেরিয়ালের প্রপার্টিটা আমরা বার করতে মানে বার করি বেসিক্যালি এই সিভিআর মেথড। এখানে কোনটা হবে, অপশন সি। ফোর কি বলেছে, প্রোভাইডিং দ্য কাট অফ ওয়ালস বিনিথ আ হাইড্রোলিক স্ট্রাকচার কি করতে সাহায্য করে, প্রোভাইডিং আ কাট অফ ওয়ালস বলতে কি বোঝাচ্ছে এখানে, আমাদের এরকম একটা ড্যাম আছে বা একটা ওয়্যার টাইপের আছে কনস্ট্রাকশন, এটা আপস্ট্রিম সাইডে যে জলটা আছে নিচে ধরছি এই টোটালটার একটা বেড আছে, এই ওয়্যারটার একটা বেড ফ্লোর আছে, ঠিক আছে, এখান থেকে আমি হাইটটা ধরে নিলাম, সাপোজ এটার হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, টোটালটা এক্সটেন্ড করছে বা, আর আমি ধরলাম এখানে ডাউনস্ট্রিম আমি একটা পাইলিং করে দিয়েছি, ধর একটা শীট পাইলিং করা হয়েছে, এটাকে আমি ধরছি অ্যাজ আ শীট পাইল, যেটাকে আমরা বলতে পারি অ্যাজ কাট অফ, ঠিক আছে, ওয়ান সর্ট অফ শীট পাইল, কাট অফ হচ্ছে এক্সাম্পল অফ আ শীট পাইল। আমরা এটা কোন এন্ডে লাগিয়েছি, ডাউনস্ট্রিম এন্ডে, মনে রাখবে এটা ডাউনস্ট্রিম সাইড, এটা কি হবে যেদিক দিয়ে জলটা আসছে সেটা হচ্ছে আপস্ট্রিম সাইড। ডাউনস্ট্রিম এন্ডে যদি আমরা একটা এরকম কাট অফ লাগাই, জেনারেলি খোসলা বলে একজন সায়েন্টিস্ট আছে যে প্রপোজ করেছিলেন একটা টার্ম যেটাকে বলি অ্যাজ এক্সিট
গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা দিয়ে অনেক সময় তোদের কোয়েশ্চেন চলে আসে, যে এটা এখানেই দিয়েছে, যেরকম এখানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে, হয়তো এটা একটু অঙ্ক সূত্রেও দিতে পারে। এক্সিট গ্রেডিয়েন্ট একটু মানটা মনে রাখি, এক্সিট গ্রেডিয়েন্ট হয় হচ্ছে h/d ইন্টু 1/π রুট ওভার অফ ল্যামডা। এখানে ল্যামডাটা কি বোঝায়? ইকুয়ালস টু, ফর্মুলাটা বড়, 1 প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর আলফা হয় ইকুয়ালস টু b/d। তোদের এটা কেন করাচ্ছি, জাস্ট একটা দুটো কোয়েশ্চেন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখান দিয়ে পড়তে পারে। একটা হচ্ছে যে শীট ফাইলটা কনস্ট্রাক্ট করার রিজনটা কেন, শীট ফাইলে ধর এই ডেপথটা আছে d, আমরা ধরে নিলাম, আর এই যে বেডের যে ফ্লোরের ধর উইডথটা আছে হচ্ছে b। এখানে এই যে ডিটা বলতে শীট ফাইলের ডেপথটা বোঝাচ্ছে, এইচটা বলতে কি বোঝাচ্ছে, এই যে হেড অফ ওয়াটার আপস্ট্রিমে কতটা আছে, পাই আর রুট ল্যামডা, ল্যামডাটা আমি অলরেডি বলে দিলাম, ল্যামডা বলতে কি বোঝাচ্ছে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস আলফা স্কোয়ার বাই 2, আর আলফাটা হচ্ছে ইকুয়ালস টু b/d, বি মানে ফ্লোরের যে উইডথ ডিভাইডেড বাই ডেপথ অফ দ্য কাট অফ বা শীট পাইপ। ঠিক আছে, তাহলে এখানে যখন দেখবো একটা কোয়েশ্চেন দেয়, দেখবি এক্সিট গ্রেডিয়েন্ট কোন কাট অফের উপর ডিপেন্ড করে, ডাউনস্ট্রিম এন্ডের কাট অফের উপর না আপস্ট্রিম এন্ডের কাট অফ। সবসময় দেখবি ডাউনস্ট্রিম এন্ডের যে কাট অফটা আছে তার উপর সবসময় এক্সিট গ্রেডিয়েন্টের ফর্মুলা ডিপেন্ড করে। খোসলা বলে যে সায়েন্টিস্ট ছিলেন, উনি এই ফর্মুলাটা প্রপোজ করেছিলেন। উনি বলেছিলেন যত এই টার্মটার মান যত কম হবে, মানে যত এক্সিট গ্রেডিয়েন্ট কম হবে, তত হচ্ছে সিপেজ হওয়ার সম্ভাবনা তত কমে যাবে, মানে টু অ্যাভয়েড পাইপিং। তাহলে দেখ এক্সিট গ্রেডিয়েন্ট মান কখন কম হবে, যদি ডেপথটা কত হয়, বেশি না কম? বাড়াতে হবে টিটা ম্যাম। ডিটা বাড়াতে হবে না, বাড়ালে এটা তাই না? যত ডেপথ বাড়াবো এক্সিট গ্রেডিয়েন্ট তত কমবে। তাহলে খোসলা বলেছিলেন যত আমি এক্সিট গ্রেডিয়েন্ট মানে কি, যতটা জল আমার পাইপিং হচ্ছে, যত আমি এক্সিট গ্রেডিয়েন্টটা কমাতে পারবো এই মানটা, তত আমি দেখবো যে আমাদের পাইপিং এর যে টেন্ডেন্সিটা তত কমে যাবে। প্রোভাইডিং কাট অফ বিনিথ আ হাইড্রোলিক স্ট্রাকচার, মানে ড্যাম হোক কি ওয়্যারে হোক, তার নিচে যে হাইড্রোলিক স্ট্রাকচার যে কাট অফটা প্রোভাইড করার মেন কাজটা কি, যাতে আমরা কি কমাতে পারি, কোনটা হবে তাহলে? এটা হবে, এটা হবে, এটা reduce the exist এক্সিট গ্রেডিয়েন্টটাকে যত কমাবো। 35 তোমাদের ওটাই মনে রাখবে, এক্সিট গ্রেডিয়েন্ট যত কমাবো পাইপিং কম হবে, আর এক্সিট গ্রেডিয়েন্ট সবসময় ডিপেন্ড করে ডাউনস্ট্রিমের পাইলের উপর, আর এক্সিট গ্রেডিয়েন্টের জাস্ট ফর্মুলাটা মনে রেখো, তাহলেই হবে। 35টা দেখো, কেমিক্যালি মার্বেল, এটা আগের দিন করিয়েছি, মার্বেল হচ্ছে ক্যালকুলেটর, সেটলিং ভেলোসিটি স্টোকস ল দিয়ে বার করা হয়। নেক্সট কি বলেছে দেখ, কোয়ান্টিটি অফ লিকুইড ওয়েস্ট হুইচ ফ্লোস ইন দ্য সিওয়ার ডিউরিং রেইনফল, রেইনফলে কোন জলটা আমাদের সিওয়ার লাইনে ঢুকছে, রেইনফলে কোনটা ঢুকবে, খালি স্টর্ম সিউজ। স্টর্ম, রেইনফল বলতে স্টর্ম। আচ্ছা, স্পার্স আর প্রোভাইডেড, স্পার হোক কি গ্রয়েন্স হোক, বেসিক্যালি দুটোর পারফরমেন্সই ফাংশন ওয়াইজ দুটোই সেম। স্পার বেসিক্যালি প্রোভাইড করি কেন, এরকম এটা ভাবে, টেম্পোরারি আর এ তো পার্মানেন্ট। হ্যাঁ ঠিক আছে। এবার যদি স্পার্কটা যে প্রোভাইড করছি বা আপস্ট্রিমে প্রোভাইড করছি কি ডাউনস্ট্রিমে, এটা বেসিক্যালি এটা প্রোভাইড করতে কেন করি আমরা, যাতে এই যে টার্বুলেন্সটা আমরা এই ব্যাংকের থেকে দূরে রাখি, মানে ঘূর্ণিপাক যেটা, যাতে আমাদের যে সাইডটায় ধর এখানে বসতি আছে, গ্রাম আছে, ভেঙে না যায় আর কি যাতে গিয়ে থাকতে পাটটা। না দেয়, তাহলে কি হয়ে যাবে, পাটটা ভেঙে যাবে, ইরোশন হবে। যদি ইরোশন না হয় তার জন্য আমরা বেসিক্যালি এই স্পার বা গ্রয়েনটা কনস্ট্রাক্ট করে থাকি। বা এখানে যেটা দিয়েছে অ্যাকচুয়ালি এ বি সি ডি, এখানে ডি অপশনটা করাটা বেটার, কিন্তু এখানে এ অপশনটাও কিন্তু কিছুটা হলেও অ্যাপ্লিকেবল হয়, কিন্তু এ অপশনটা কেন বলছি না, কারণ এ অপশনটা মেনলি হয় বিকজ অফ গাইড ব্যাংক। অনেকে তোমরা এ করেছো দেখলাম, এটা কিন্তু মেনলি ট্রেন যে করে সেটা হচ্ছে গাইড ব্যাংকই করে, ঠিক আছে? তো স্পারের মেন কাজ হচ্ছে টার্বুলেন্সটাকে দূরে রাখা, বা এই যে ঘূর্ণিপাকটাকে যাতে দূরে রাখতে পারে, ইরোশন যাতে না হয়ে যায় আমাদের বেডটা, সেটা হচ্ছে মেন কাজ স্পারের। দেখো 39টা দেখো, আ ক্যানেল হ্যাজ টু ইরিগেট বলেছে 12,000 হেক্টর। হেক্টর বলতে কি, এরিয়াটা দিয়ে দিয়েছে আমাদের। যখন দেখবি কিছু বুঝতে পারছিস না তখন ইউনিটটা দেখবি, ইউনিট মানে হেক্টর দেওয়া মানে কি, এরিয়াটা প্রোভাইড করে দিয়েছে। অফ রাইস উইথ এ ডিউটি, ডিউটিটাও প্রোভাইড করে দিয়েছে, মানে এটা করে দেওয়া আছে তো। হ্যাঁ এটা করে দেওয়া আছে, হেক্টরস পার কিউমেক অলরেডি প্রোভাইড করে দিয়েছি ডি এরটা।
বলেছে কি ডিসচার্জ শুড বি কি বলছে ফর হোয়াট ডিসচার্জ শুড দ্য ক্যানেল বি ডিজাইন ইফ দ্য ক্যাপাসিটি ফ্যাক্টর আর টাইম ফ্যাক্টর যদি 0.75 হয়। তাহলে যে কোনো ক্ষেত্রে ডিসচার্জ যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, যদি আমাকে ডিউটি প্রোভাইড করে, ডিউটি মানে কি হেক্টারস পার কিউমেক মানে এরিয়া বাই ডিসচার্জ, তাই তো? ডিউটির ফর্মুলা কি হেক্টারস পার কিউমেক, হেক্টর মানে কি এরিয়া, কিউমেক মানে ডিসচার্জ। যখনই ক্যাপাসিটি ফ্যাক্টর বা টাইম ফ্যাক্টর এরকম কিছু প্রোভাইড করে থাকবে তখনই আমরা সেই ফ্যাক্টরস গুলো দিয়ে আমরা ডিভাইড করে দেবো। ধর এটা হচ্ছে টাইম ফ্যাক্টর টিএফ ইনটু 1/CA, ঠিক আছে? এটা করে দেওয়া, এখানে করে দিয়েছে। দেখ A/D, ডি বলতে ওরা ডিসচার্জটা লিখেছে, এটা কি অ্যাকচুয়ালি এরিয়াটা প্রোভাইড করে দিয়েছে। দেখ 12,000, কিউটা এখানে কি 12,000 আচ্ছা তোদের বার করতে দিয়েছে কি দেখো ডিসচার্জটা ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে ডিসচার্জ সমান কি হবে A বাই কিউসি বার করাতে দিয়েছে। হ্যাঁ ইনটু 1/TF ইনটু 1/CF, এটা বসিয়ে দেবে। 12,000 ডিভাইডেড বাই ডিউটি মানে 1000 ইনটু 1/0.75 ইনটু 1/0.8 করলে দেখবে এটা মনে হয় 20 কাছাকাছি হবে, 20 মিটার কিউব পার সেকেন্ড। দেখো নাম্বার 4টা কি বলছে রেকারেন্স ইন্টারভেল। রেকারেন্স ইন্টারভেল মানে কি, যেটা কয়েকদিন আগে আমি বলেছিলাম একবার ফ্লাড ফ্রিকোয়েন্সি পড়ানোর সময়। রেকারেন্স মানে কি রিটার্ন পিরিয়ড, মানে একটা ফ্লাডের আবার হওয়ার যে সম্ভাবনা, যে অকারেন্স হবে বা এক্সিড করবে ফ্লাডটা, সেটা যে ইন্টারভেলটা কিরকম হয়। বেসিক্যালি অঙ্ক আসতে পারে, রেকারেন্স দিয়ে অঙ্ক আসে। দেখো রেকারেন্স কত ছিল রে, অঙ্ক কত নাম্বার, নাম্বার 40। রেকারেন্স ইন্টারভেল আমরা কি দিয়ে ডিনোট করি? ফ্ল্যাট ফ্রিকোয়েন্সিতে পড়িয়েছিলাম, কি দিয়ে ডিনোট করি? টি দিয়ে ডিনোট করি না, যেটাকে আমরা বেসিক্যালি কি বলি রিটার্ন পিরিয়ড। ধর আমাকে রিটার্ন পিরিয়ডটা দিয়ে দিল, সেখান থেকে যদি আমাকে ক্যালকুলেট করতে বলে প্রবাবিলিটি অফ নন অকারেন্স, এই কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, আমি বারবার বলছি নন অকারেন্স অফ ফ্লাড। ধর যে ফ্লাডটা আগামী 10 বছরে বা বলে দিলে আগামী 5 বছরে যে ফ্লাডটা হবে না তার প্রবাবিলিটি ক্যালকুলেট করো অফ ফ্লাড ফর নেক্সট সাপোজ n ইয়ার্স, এরকম যদি কোয়েশ্চেন দিয়ে দেয় যে প্রবাবিলিটি অফ নন অকারেন্স অফ ফ্লাড ফর নেক্সট n ইয়ার্স, সেই ক্ষেত্রে কত হবে 1 মাইনাস অফ 1/t হোল টু দি পাওয়ার অফ n, এটা হয় হচ্ছে ফর্মুলা, এটা নন অকারেন্সের জন্য। যদি কোয়েশ্চেনে থাকে প্রবাবিলিটি অফ অকারেন্স কত হবে বল, টোটাল প্রবাবিলিটি কত হয়, প্রবাবিলিটি অঙ্ক তো করেছো তোমরা, 1 মাইনাস হয়, নন অকারেন্সের সাথে অকারেন্স প্লাস করলে কি হয় 1 হয় না। ধর প্রবাবিলিটি 1 মাইনাস আর প্রবাবিলিটি এই জিনিসটা ঘটবে না, এটা প্রবাবিলিটি কি কত হয় 1 হয়, 50-50% চান্সেস থাকে, তার মানে 1 হয়। তাহলে 1 যদি নন অকারেন্সটা জানিস 1 মাইনাস 1/t হোল টু দি পাওয়ার n, তাহলে অকারেন্সটা কত হবে 1 মাইনাস অফ 1 মাইনাস 1/t হোল টু দি পাওয়ার n। এই অঙ্কটা বেসিক্যালি আসে তোমাদের কোয়েশ্চেন। এখানে যেটা দিয়েছে এটা বেস দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে এ বা বি ধরে এরকম বলেছে। তো এখানে যেটা দিয়েছে রেকারেন্স ইন্টারভেল বলেছে এ এন্ড র্যাঙ্কিং অফ স্ট্রং বলেছে বি, রিলেটেড নাম্বার অফ, এটা ক্লিয়ার? দেখো 41টা দেখো, the load carrying capacity of a pile driven with a fall of 1 meter by 1800 kg drop hammer penetrating 3 mm in the last blow. Load carrying capacity of a pile কোন ফর্মুলা দিয়ে বার করি, কি দিয়ে বার করা হয় লোড ক্যারিং ক্যাপাসিটি পাইলে? ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। হ্যাঁ লোড ক্যারিং ক্যাপাসিটি আমরা সবসময় বার করি কি দিয়ে, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা দিয়ে। কি বলে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা, টোটাল ফর্মুলাটা কি হয় W into H divided by 6 into S plus C. WH by F into S plus C, ঠিক আছে? এখানে F বলতে ফ্যাক্টর অফ সেফটি বোঝায়, যেটাকে আমরা 6 কনসিডার করি। S থেকে কি বুঝি বেসিক্যালি, S থেকে কি বোঝা সেটেলমেন্ট। লাস্ট ব্লোতে কতটা জিনিসটা সেটেল করেছে, তাই না, বা পেনিট্রেট করেছে। এখানে কি দিয়ে দিয়েছে 3 mm, তাই তো, এখানে বলে দিয়েছে 3 mm। C এর ভ্যালুটা কি হয়, C একটা কনস্ট্যান্ট, ডিপেন্ড করে হচ্ছে টাইপ অফ 2.5 হ্যামারের উপর। যদি বলে হ্যাঁ। ড্রপ হ্যামার
সেই ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে 2.5। যদি বলতো স্টিম হ্যামার সেই ক্ষেত্রে কত ধরতাম? 25 0.25 ধরা হয়, ঠিক আছে। ওয়েটটা কত দিয়েছে দেখো, 1800 কেজি বলে দিয়েছে, এইচটা বলে দিয়েছে 1 মিটার। বসাও টোটালটা, 1800 কেজি আর 1 মিটার, মানে এখানে 1800, আর সব চেষ্টা করবে সেন্টিমিটারে বসানো। এটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এফ মানে 6, এস বলেছে দেখো 3 মানে 0.3 প্লাস ড্রপ হ্যামার বলে দিয়েছে, তাহলে আড়াই বসাবো এখানে। এটা করলে, আচ্ছা এটা কিসে দিয়েছে রে অ্যানসারটা? টনে টনে দিয়েছে না? টনে হ্যাঁ তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দাও, 10.7। তা 10.7 মানে এখানে 10 টনস দিয়েছে। মানে সব সেন্টিমিটারে বসবে? হ্যাঁ, সব সময় সেন্টিমিটারে বসাবে সবকিছু এখানে, আর আর সবকিছু কেজিতে কনভার্ট করে নেবে যদি থাকে অঙ্কে। আর ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা আরেকটা কোয়েশ্চেন দেয় যে কোন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, কার জন্য অ্যাপ্লিকেবল হয়, স্যান্ডি সয়েল না কোয়েসিভ সয়েল? কার জন্য অ্যাপ্লিকেবল? ড্রিভেন ফাইল দিয়েছে, কার মধ্যে ড্রাইভ স্যান্ডি করে? সয়েল। স্যান্ডি সয়েল, সবসময় স্যান্ডি সয়েলের জন্য অ্যাপ্লিকেবল। দেখো নাম্বার 42টা দেখো, Purlin on a truss is designed for bending momentum, এটা আগের দিন বলেছি WL/10 হয়, তাই না? টার্ম কাউন্টারফোর্ট কোথায় ইউজ করা হয়? কাউন্টারফোর্ট রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কাউন্টারফোর্ট কথাটা ইউজ করে থাকি, বা বাট্রেস কথাটা যদি বলে কোথায় ইউজ করি, সেটাও রিটেইনিং ওয়ালের ক্ষেত্রে ইউজ করে থাকি। দেখো 44টা কি বলছে, the maximum deflection due to UDL over the entire span of a cantilever beam। ক্যান্টিলিভারে যদি ইউডিএল থাকে কত হয়? WL4/8EI। ATI বাই 8 ইলেভেন, ঠিক আছে। দেখো 45টা, থার্মাল পাওয়ার প্ল্যান্টস মোস্টলি প্রডিউস করে কি? SO2 মেইনলি কার্বন ডাইঅক্সাইডটা তো বেশি হয়, তারপরে SO2 হতে পারে। হ্যাঁ, CO2 হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে যদি দিয়েছে CO2 অপশন নেই তখন SO2, ঠিক আছে। যেহেতু CO2 অপশন করে দেয়নি, SO2 হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে CO2 রিলিজ হয়, SO2 রিলিজ হয়, যেরকম অটোমোবাইল এক্সস্ট থেকে CO2 রিলিজ। প্যানটা বেসিক্যালি হয় হচ্ছে পারঅক্সিঅ্যাসাইড নাইট্রেট, যখন ফটোকেমিক্যাল স্মগ হয় সেই ক্ষেত্রে প্যানের ব্যাপারটা আসে। দেখো স্ট্যান্ডার্ড বিওডি কত দিনে নেওয়া হয়? 5 5 দিন। দিন। 5 কত টেম্পারেচারে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। ডিগ্রিতে কোয়াগুলেন্ট ইউজ ফর সিওয়েজ ট্রিটমেন্ট, হিস্টরি ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড। সিওয়েজে সবসময় ইউজ করব ফেরিক ক্লোরাইড, যদি যেন মাথায় থাকে। এমনি ক্ষেত্রে আমরা ফেরিক ক্লোরাইড ইউজ করতে পারি, অ্যালাম ইউজ করতে পারি, সোডিয়াম অ্যালুমিনেট ইউজ করতে পারি, ডিপেন্ড করে আমাদের কোন পিএইচ এ। যদি আমাকে এখন বলে দেয় ওয়াটার ট্রিটমেন্টেই কম পিএইচ এর জন্য কোনটা ইউজ করব? কপারাস। ক্লোরিনেটেড কপারাস, খালি কপারাস বললে হবে না, ক্লোরিনেটেড। কপারাস, ঠিক আছে। 48 দেখো, water from the following source is likely to be hard। যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার হবে তাদের হার্ডনেস সব থেকে বেশি, মাথায় রাখবে। যত নিচের থেকে জল উঠাবো তো হার্ডনেস বেশি। এর মধ্যে কোনটা হবে? ডিপ ওয়েল। রিপেলিং গ্রয়েন, রিপেলিং গ্রয়েনে কোন দিকে ডিরেকশনটা থাকে, আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? ডিরেকশন আপস্ট্রিমের দিকে থাকে। তাহলে বলেছি অ্যাক্সিসের সাথে রেসপেক্ট টু দ্য রিভার ফ্লো এর ডিরেকশনে কত অ্যাঙ্গেল? আমরা যেহেতু জেনে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 60 থেকে 80 অবধি মেনলি হয়ে থাকে, 90 এর সবসময় কমই থাকে, ঠিক আছে, 90 এর বেশি কখনো হয় না, লেস দ্যান 90 ডিগ্রি সবসময় অ্যাঙ্গেল। আচ্ছা ব্যালেন্সিং ডেপথ, এটা আগের দিন কোয়েশ্চেন দিয়েছিলাম। ব্যালেন্সিং ডেপথ ম্যাম মানে ওটা কি আপস্ট্রিমের সঙ্গে অ্যাঙ্গেলের কথা বলছে? এটা বলে দিয়েছে, হ্যাঁ এটা তোমাদের বলেছে যে ইন এ রিপেলিং অ্যাক্সিস অফ ওয়ান, যেহেতু রিপেলিংটা বলতে তো আমরা আপস্ট্রিমটাই বুঝি, তো ধরো আপস্ট্রিমের এখানে অ্যাঙ্গেল বলছে রেসপেক্ট উইথ দ্য রিভার ফ্লো করে তো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে, তো হ্যাঁ কার সঙ্গে ওরা রিভার করছে ফ্লো তো বলতে ডাউনস্ট্রিমের অ্যাকচুয়ালি দিকে। এই ফ্লোটাই বোঝাচ্ছে, মানে বেডের সাথে এই প্যারালালটাই বোঝাচ্ছে, ঠিক আছে। রিভার ফ্লো তো ওরকম ভাবে ধরতে পারবো না, বেডের সাথে যেদিকে মুভমেন্টটা এটার সাথে যে আপস্ট্রিমের যে ডিরেকশনটা, এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। জেনারেলি আমরা এই অ্যাঙ্গেলটা 45 থেকে 60 ধরি, আর যদি ডাউনস্ট্রিম হয় এরকম টাইপের সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা এটা 60 to 80 ধরি, ঠিক আছে। তো বোথকে
কেসেসই মনে রাখবে অ্যাকিউট অ্যাঙ্গেলই ধরা হয়, মানে 90 থেকে দুটো ক্ষেত্রেই যদি ধরি ওটা 90 কমই হয় সবসময়। ব্যালেন্সিং ডেপথ বলেছে কাটিং এ ক্যানেলে কত হবে। ব্যালেন্সিং ডেপথ মানে কি, যতটা কাটিং করব ততটাই আমি যদি ফিলিং করি, ফিলিং মানে ভলিউম অফ কাটিং উইল বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ ফিলিং। কোনটা হবে তাহলে? এটা নাকি এটা ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট। এখানে এমব্যাঙ্কমেন্ট বলতে ফিলিংটাকে বোঝাচ্ছে। দেখো 51টা দেখো, 51 আগের দিন আমি একবার তোমাদের সবাইকে একটা আমি চার্ট পাঠিয়েছিলাম, প্রত্যেকটা সার্কুলার স্ল্যাবের ক্ষেত্রে কখন কি হয় রেডিয়াল মোমেন্ট, এগুলো একটু মাথায় রাখার জন্য আমি আবার পাঠিয়ে দেবো। যারা পরে জয়েন করেছে তাদের কাছে হয়তো নেই, সেই ক্ষেত্রে আমি এটা পাঠিয়ে দেবো। এটা দেখবে 3w r²/16 হয় অ্যাট দ্য সেন্টার, আর যদি এটা এজ বলে দিত সেই ক্ষেত্রে অ্যান্সার 0 হবে। এটা একটা চার্ট পাঠিয়ে দেবো, পুরো একেবারে মুখস্থ করে নেবে যে কোন স্ল্যাবের ক্ষেত্রে সেন্টারে কত হয় আর এজে কত হয়, যেন মুখস্থ থাকে, পরীক্ষা হলে যেন আর ভাবতে না হয়। দেখো 52টা দেখো, if a membrane is subjected to torsion, কোন সেকশনটা সবথেকে প্রেফারেবল ইউজ করি আমরা, কোনটা করি আমরা? বক্স সেকশন। বক্স বক্স অ্যালার্ম কিসের কাজে লাগে? ওই তো কোয়াগুলেট কোয়াগুলেন্ট। বার্নস্টার থিওরি, বার্নস্টার থিওরি কোথায় আছে? এটা একটু হয়তো আননোন কোয়েশ্চেন হবে যদি। ট্রান্সপোর্টেশন। কোন ইয়ের ক্ষেত্রে লাগে বার্নস্টারটা? ফ্লেক্সিবল না রিজিড? ফ্লেক্সিবল ম্যাম। বার্নস্টার থিওরি সবসময় ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের কাজে আমাদের লাগে। বার্নস্টার থিওরি বলতে, বার্নস্টার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি বলেছিলেন যে ফ্লেক্সিবল পেভমেন্টে কি হয়, অনেকগুলো লেয়ার থাকে, সবথেকে বেস লেয়ারটা কোনটা, সবথেকে নিচে কে থাকে? সাবগ্রেড। সাবগ্রেড। সাবগ্রেড, সাববেস, বেস, সাববেস। তারপরে সাববেস, বেস, তারপরে সাববেস। তা আমরা বেসিক্যালি ফ্লেক্সিবল পেভমেন্টে দেখ, যখনই আমাদের একটা হুইল লোড পড়ে আমরা তখন ডিসপারশনটা কিরকম ধরি? ডিসপারশনটা কি শেপে হয় ফ্লেক্সিবলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। শেপ, একটা শেপের নাম আছে, শেপটাকে কি বলা হয়? ট্রাপিজয়েডাল সে না, ট্রাঙ্কেটেড কোন বলা হয়। মনে রাখবে কোন শেপে ডিসপারশনটা হয়, পার্টিকেল টু পার্টিকেল কন্টাক্টে পুরো যে ডিসপারশন হয় পুরো কোন শেপে হয়, ঠিক আছে? ফ্লেক্সিবল পেভমেন্ট যখন ডিজাইন করি এটা কনসিডার করি। তো বার্নস্টার বলে যে সায়েন্টিস্ট ছিলেন, উনি বলেছিলেন যে এই যে টোটাল যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ারে যদি আমি কনসিডার করি, সাপোজ এই লেয়ার গুলো, উপরের লেয়ার গুলো যদি আমি মডুলাস অফ ইলাস্টিসিটি প্রত্যেকটাকে যদি আগে প্লেট হিসাবে যদি কনসিডার করি, এই সাপোজ এই মডুলাস অফ ইলাস্টিসিটি পি ধরলাম, আর এই সাবগ্রেডের মডুলাস অফ ইলাস্টিসিটি ধরো সাপোজ ধরলাম হচ্ছে ইএস, তাহলে আমি ধরতে পারি যে উপরের যে প্লেট গুলো আছে একটা বেসের নিচে সাবগ্রেডের উপর রেস্ট করছে অফ একটা ইনফাইনাইট একটা সেকশন। তো উনি বলেছিলেন বার্নস্টার একটা 2 লেয়ার সিস্টেম বলে উনি একটা থিওরি প্রপোজ করেছেন। 2 লেয়ার কেন বলছে? সাব বেস, বেস, সারফেস কোর্স, এই তিনটাকে উনি একটা লেয়ার ধরলেন, আর নিচের যে সাবগ্রেডটাকে উনি একটা লেয়ার ধরলেন। তাহলে এখানে এই তিনটে মিলে একটা লেয়ার হলো, আর এই সাবগ্রেডটা হলো একটা লেয়ার, তার জন্য উনি বলেছিলেন 2 লেয়ার সিস্টেম। এবার 2 লেয়ার সিস্টেমটাকে উনি ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াতে, যেটা লোড পড়লে কতটা ডিফ্লেকশন হতে পারে তার উনি দুটো ইকুয়েশন দিয়েছিলেন। এই ইকুয়েশন দুটো আসতে পারে পরীক্ষায়। সাপোজ যদি বলে ডিফ্লেকশন ক্যালকুলেট করো আন্ডার আ ফ্লেক্সিবল প্লেট। ফ্লেক্সিবল প্লেট মানে কি, সাপোজ আমি ধরলাম এই যে লেয়ার্স গুলো, উপরের যে লেয়ার্স গুলো আছে, সারফেস কোর্স বলো, বেস কোর্স বলো কি সাব বেস, এগুলোকে যদি আমি ধরি অ্যাজ আ ফ্লেক্সিবল প্লেট হিসেবে, সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশনটা কত হবে? 1.5 টাইমস পি, মানে যে লোডটা পড়ছি এ F2 ডিভাইডেড বাই E2। এখানে F2 টা কি? F2 টাকে বলা হয় অ্যাজ দ্য ডিফ্লেকশন ফ্যাক্টর। ম্যাম, হ্যাঁ বলো। এটা খুব সম্ভবত আপনার ডায়ামিটার বা রেডিয়াস। হ্যাঁ সেটাই তো বললাম, যে লোডটা হ্যাঁ। পড়ছে তার হ্যাঁ। রেডিয়াসটা, কতটা এরিয়া জুড়ে পড়ছে তার রেডিয়াসটা, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ধরো হ্যাঁ। এরিয়াটা যদি পাই আর স্কোয়ার হয়, মানে বড় এটা, এটাকে আর বলতে বেসিক্যালি ছোট এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে?
নেক্সট বলেছিল কি ডিফ্লেকশন যদি আন্ডার রিজিড পেভমেন্ট হয় বা রিজিড প্লেট যদি আমরা কনসিডার করি সেই ক্ষেত্রে কি হবে ডিফ্লেকশনের ফর্মুলা খালি এই 1.18 এই কোএফিসিয়েন্টটা খালি চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায় 1.18 PF2 ডিভাইডেড বাই অফ E2। তাহলে এই যে উনি বললেন যে এই যে তোমার ধরো এই যে F2 যেটা আমরা বলছি, যেটাকে আমি বললাম অ্যাজ আ ডিফ্লেকশন ফ্যাক্টর, এই F2 কার উপর ডিপেন্ড করে? দেখো তোমাদের কোয়েশ্চেনে এটাই বলেছে যে ইন বার্নস্টার থিওরি ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর বা অনেক সময় ডিফ্লেকশন ফ্যাক্টরও বলি, কিছু কিছু বইতে ডিফ্লেকশন লেখা, কিছু ডিসপ্লেসমেন্ট লেখা থাকে। তো এই ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ড করে? এটা মনে রাখবে দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এক তো ডিপেন্ড করছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিওর উপর অফ দ্য সাবগ্রেড আর অফ দ্য প্লেট এর রেশিওর উপর ডিপেন্ড করছে, আর একটা ডিপেন্ড করছে কি এইচ বাই এর রেশিওর উপর। এখানে এইচটা বলতে কি বুঝছি যে ডেপথটা কতটা আর রেডিয়াসটা কতটা। ধরো ডেপথ ডিভাইডেড বাই রেডিয়াস, তাহলে এই দুটো প্যারামিটারের উপর F2 বেসিক্যালি ডিপেন্ড করে আছে। তাহলে এখানে কি বললাম যে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট যে ফ্যাক্টরটা ডিপেন্ড করছে যে দুটো প্যারামিটারের উপর, একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিওর উপর, আর একটা কি করছে ডেপথ আর বিয়ারিং রেডিয়াসের ফ্যাক্টরের উপর। তো এখানে তোমাদের যে অপশনস গুলো দিয়েছে দেখো ওই অনুযায়ী তাহলে কোনটা হবে অ্যান্সার? দ্য ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর ডিপেন্ডস অন, কোনটা হবে? আমি কি বললাম দুটোর মডুলাস অফ এ হবে, তাই তো? যেহেতু এখানে বলেই দিয়েছে রেশিও অফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট অ্যান্ড সাবগ্রেড লেয়ার। আর একটা দেখো ফর্মুলা ওরা দেয়নি, এইচ বাই এর রেশিওর উপরও ডিপেন্ড করে, কিন্তু এখানে কোনো অপশনে এইচ বাই এটা দেয়নি, বা ডেপথ বাই রেডিয়াসের কোনো ফ্যাক্টর ওরা বলেনি। যদি এরকম থাকলো রেডিয়াস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিও দিল, আর একটা দিল ধরো এইচ বাই এর রেশিওটাও দিয়ে দিল, সেই ক্ষেত্রে বোথ এ আর বি হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর বার্নস্টার থিওরি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনে কাজে লাগে। দেখো ব্যাটেন কোন কাজে লাগে? ব্যাটেন বেসিক্যালি আমরা করি কেন? যাতে কিসের জন্য করি ব্যাটেন? যাতে ওভারঅল দুটো চ্যানেল সেকশন আছে ধরো ব্যাক টু ব্যাক কানেক্টেড, দুটোকে কানেক্ট করে দিলাম যাতে দুটো একটা ইউনিফাইড বিহেভিয়ার হিসেবে কাজ করে, অ্যাজ আ হোল একটা সিস্টেম হিসেবে কাজ করে, তার জন্য ইউজ করি ব্যাটেনিং বা লেসিং যেটাই বলো। বেসিক্যালি কানেকশনটা করছি কি মাঝখানে প্লেট দিয়ে দুটো চ্যানেলকে কানেক্ট করি যাতে অ্যাজ আ হোল একটা ইউনিফাইড বিহেভিয়ার হিসেবে কাজ করতে পারে, তার জন্য ব্যাটেনিং করা হয়। আর ব্যাটেনটা কখন করি? যদি লোডিং এসেন্ট্রিক্যালি থাকে না অ্যাক্সিয়ালি থাকে? অ্যাকচুয়ালি অ্যাক্সিয়ালি। আর যদি কলমের মাঝখানে ডিসটেন্স বেশি হয় না কম হয়? কম। কম। ঠিক আছে, যখন ডিসটেন্স কম আর লোডিং যদি অ্যাক্সিয়ালি পড়ে তখন ব্যাটেন করি। যদি ডিসটেন্স বেশি হয়, ধরো দুটো চ্যানেল সেকশন আছে, ডিসটেন্স বেশি আবার এসেন্ট্রিক্যালি লোড পড়েছে, সেই ক্ষেত্রে আমরা লেসিং, সেই ক্ষেত্রে ব্যাটেনিং করা হয়। দেখো ক্যাপাসিটি অফ ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্ক ফর আ ফ্লো 80 লিটার পার ডে পার হেডের ফ্লো আছে। ফ্লো মানে এত লিটার্স পার হেড পার ডে ফ্লো করছে ফর 250 ইউজার, মানে নাম্বার অফ হেডসটা বলে দিয়েছে 250। বলেছে কি টোটাল ক্যাপাসিটি মানে টোটাল ভলিউমটা বলে দিয়েছে আমাদের 30 মিটার কিউব। ডিটেনশন পিরিয়ড ক্যালকুলেট করতে দিয়েছে। ডিটেনশন পিরিয়ডের ফর্মুলা কি কি হয়? ডিটেনশন পিরিয়ড T1 V by Q ডিটেনশন পিরিয়ড মানে কি, তাই তো? ভি বাই কিউ। এখানে ভলিউম তোমাদের বলেছে কত? দেখো ভলিউমটা কত বলেছে? 30 30। আর ডিসচার্জটা বলে দিয়েছে 80 হ্যাঁ। একটা মানুষের জন্য। এখানে 250টা মানুষ আছে, তাহলে 80 ইন্টু 250। দেখো করে কত আসছে? 80 ডে আছে, সরি 80 by 24 হ্যাঁ। ডেতে আসবে, তাই তো? তাহলে ডে বলছে, তাহলে আওয়ারে কত আসবে? 24 প্লাস আবার 12, তাই তো? তাহলে 36 আওয়ার্স। ভুল করে আবার বলেছি ডেতে। আসলে স্ক্রিনটা বারবার চেঞ্জ করতে হয় তো, কোয়েশ্চেনটাকে প্রিন্ট আউট করা নিয়ম। ঠিক আছে, 1.5 ডে মানে 36 আওয়ার্সে আসলো। তাহলে অ্যান্সার হবে কি অপশন ডিটা। দেখো 57টা দেখো, ম্যাক্সিমাম ফেলিয়ার অফ আর্দেন ড্যাম হ্যাভ অকার্ড ডিউ টু। আর্দেন ড্যামের মেন প্রবলেমটা কি? যে পাইপিং হয়ে যাওয়া বা সিপেজ হয়ে যাওয়া। সিপেজটা কোন দিকে হয়? এক তো ড্যামের বডির মধ্যে দিয়েও সিপেজ হয়, আর একটা কোথা দিয়ে হতে পারে? যে ফাউন্ডেশনের দিয়ে নিচ দিয়েও হতে নিচ পারে। দিয়ে হ্যাঁ। ম্যাক্সিমাম ফেলিয়ার কোনটা হবে?
এখানে অ্যান্সার কোনটা হবে B. তাহলে The piping under excessive hydraulic গ্রেডিয়েন্ট, ঠিক আছে। যখনই আমাদের হেড ডিফারেন্স বেশি থাকবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি থাকবে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে কি H/L, H মানে কি হেড ডিফারেন্স, যখনই বেশি থাকবে তখনই আমার পাইপিং হবে, মানে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে জল ফ্লো করে চলে যাবে। 58টা দেখো, দ্য ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন বলেছে একটা ক্যাচমেন্ট এরিয়ায় রেনফলকে পি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, রান অফকে আর দিয়ে রিপ্রেজেন্ট করেছে, ইভাপোরেশনকে ই দিয়ে রিপ্রেজেন্ট করেছে, আর স্টোরেজকে এস দিয়ে রিপ্রেজেন্ট করেছে। বলেছে মানে চারটের মধ্যে একটা ইকুয়েশন তৈরি করার জন্য। আচ্ছা, আমরা যদি রান অফের সাপেক্ষে দেখি, রান অফ মানে কি সারফেস রান অফ ধরে নাও, বা এমনি রান অফ কতটা হচ্ছে, মানে কতটা জল আমার নদীতে পৌঁছাচ্ছে, সেটা কিভাবে হবে? যতটা প্রেসিপিটেশন হচ্ছে তার থেকে কি কি মাইনাস যাবে, কোন জিনিসটা মাইনাস যাবে তার মধ্যে থেকে? বেশি infiltration. evaporationটা যাবে, Infiltration. ইনফিল্ট্রেশন যাবে, এখানে কোনটা যাবে? ইনফিল্ট্রেশন এখানে তো ইভাপোরেশন evaporation তাই তো? Evaporation, হ্যাঁ, প্রেসিপিটেশন থেকে যদি আমি ইভাপোরেশনটা মাইনাস করে দিই, সেই পোর্শনটা কি রান অফ যাচ্ছে? আর একটা পোর্শন যেটা রান অফে কন্ট্রিবিউটও করতে পারে বা নাও করতে পারে। প্লাস মাইনাস কেন দেওয়া আছে স্টোরেজে? দেখ, অনেক সময় দেখা যায় ভেতরে যে গ্রাউন্ড ওয়াটারের যে স্টোরেজটা আছে, অনেক সময় কি করে ওটাও চুইয়ে চুইয়ে তো নদীতে গিয়ে পৌঁছাচ্ছে সিপেজ হয়ে, তাই তো? এবার অনেক সময় দেখা যায় হয়তো এটা কখন পৌঁছাবে, ধর গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা যদি নদীর জলের লেভেলের থেকে কম হয়, সেই ক্ষেত্রে এখান থেকে ফ্লো হবে। এবার যদি উল্টোটা হয়, যদি নদীর লেভেলের জল উপরে, গ্রাউন্ড ওয়াটারটা একেবারে নিচে চলে এসেছে, সেই ক্ষেত্রে উল্টোও হতে পারে, এদিক থেকে জল বেরিয়ে আসবে। তাহলে বেরিয়ে যদি আসে তখন মাইনাস হবে, এবার যদি ঢোকে তখন কি হবে? প্লাস হবে। তার জন্য এখানে দেখো প্লাস মাইনাস কথাটা আছে স্টোরেজে, ঠিক আছে? তাহলে রান অফ কখন হবে? রেনফল যতটা হচ্ছে, যতটা প্রেসিপিটেশন হয়ে গেল ওটা তো লসই হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। আর স্টোরেজটা যদি গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউট করে, মানে গ্রাউন্ড ওয়াটারটা পৌঁছালো রিভারে গিয়ে, তখন প্লাস হচ্ছে। এবার যদি রিভার থেকে উল্টো দিকে ফ্লো করা শুরু করে দেয় তখন মাইনাস হচ্ছে। তাহলে প্লাস মাইনাস কথাটা তখন আমরা ইউজ করব। দেখো 59টা দেখো। আচ্ছা, এখানে ওই অঙ্কটা আছে, দেখ 45 ডিগ্রি স্লোপ বলেছে, 15 মিটার হাইট দিয়ে দিয়েছে, এইচ বলেছে 15 মিটার, আনড্রেন স্ট্রেংথ বলে দিয়েছে। আনড্রেন স্ট্রেংথ বলে কি, এটা বেসিক্যালি কোয়েশনের ভ্যালুটা তোদের দিয়ে দিয়েছে, আনড্রেন স্ট্রেংথ ওয়াই, এটা হচ্ছে গামা হবে, ঠিক আছে? এটা গামা, গামা বলে দিয়েছে 20.2 কিলোনিউটন পার মিটার কিউব, স্টেবিলিটি নাম্বারের মানটাও দিয়ে দিয়েছে, বলেছে ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট করো। তাহলে এখানে ফর্মুলাটা কি লাগাবো? C by এফসি, ম্যাম ওই ট্যালো স্ট্যাবিলিটি নাম্বারের ফর্মুলাটা SN সমান C by FC গামা H এবার এফসি গামা এইচ। তাহলে গামা এখান থেকে H ক্যালকুলেট করতে দিয়েছে এফসি, তাহলে এফসি সমান লিখতে পারি সি বাই এস এন গামা এইচ, ঠিক আছে? এটা ফর্মুলায় বসিয়ে দিবি। সি এর জায়গায় কত বসাবো? 115, 15 এস এন এর জায়গায় দেখ কত দিয়েছে? 0.181, গামা দিয়েছে কত? 20.2, 20.2 হ্যাঁ আর আর এইচ 50 দিয়েছে 50। এটা একটু বসিয়ে দেখে নিস কত ক্যালকুলেশন। 2.10 2.10, ঠিক আছে, 2.10। দেখো নাম্বার 60টা দেখো, লিমিট স্টেট মেথডে বলেছে ম্যাক্সিমাম স্ট্রেন কনক্রিটে বেন্ডিং কম্প্রেশনে কত হয়? কত হয়? 0. কত হয়? 0035 তো 0035। এর মনে হয় অপশনগুলো ভুল কিন্তু এখানে দিয়েছে, অপশন নেই ম্যাম না এটা ভুল দিয়েছে, ওটাই তো ভুল আছে। টাইপিং এ ভুল আছে। তারপর এটা দেখ 61টা কি বলছে, ডিসটেন্স ট্রাভেল বাই রিভলভিং দ্য হুইল অফ আ ভেহিকল দেন সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট, মানে কি বেশি মুভ করে গেছে যতটা না ওর চাকাটা ঘুরেছে, তার মানে স্কিড খেয়েছে, তাই তো? যদি বলতো চাকাটা বেশি ঘুরছে আর মুভমেন্টটা কম হয়েছে, সেই ক্ষেত্রে কি হতো? লংগিটিউডাল মুভমেন্ট হলে তার সুবিধা, স্লিপ, সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট বেশি হয় সেই ক্ষেত্রে মনে রাখবি স্লিপ, যদি সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট কম হয় সেই ক্ষেত্রে হবে স্কিড, ঠিক আছে? সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট অনুযায়ী মনে রাখবি, যদি সার্কামফারেন্সিয়াল মুভমেন্ট কম হয় সেই ক্ষেত্রে স্কিড, আর যদি বেশি হয় সেই ক্ষেত্রে স্লিপ হয়। মানে মাটি দেখবি, কাদা মাটিতে এক জায়গায় গাড়ি আটকে গেছে, চাকা ঘুরেই যাচ্ছে, সেটাকে স্লিপ বলি। আর স্কিড মানে অনেক সময় বৃষ্টির জলের ক্ষেত্রে গাড়ি স্কিড কেটে যায়, যতটা না গাড়ির চাকা ঘুরেছে ততটা না গাড়ি বেশি এগিয়ে গেছে, সেটাকে স্কিড বলি। দেখো ক্রপ রেশিও কোনটাকে বলি? কি বাই কি হয়? ক্রপ রেশিও বলতে কোনটা বলি? এরিয়া ইরিগেটেড ইন খারিফ ডিভাইডেড খারিফ বাই খারিফ রবি বাই খারিফের খারিফ, সঙ্গে রবি বাই খারিফ, রবি বাই খারিফ হবে তো, না খারিফ বাই রবি, রবি রবি বাই বাই খারিফ খারিফ হবে, বাই এই রবি। आंसर হবে।
খারিফ বাই রবি। রবি ভাই খারিফ খারিফ বাই ক্রপ রেশিওর ভ্যালুটা আগে বল কত হয়? 2 আছে 1:2 1:2 হয়। 2 তাহলে খারিফ বাই রাবি বোঝাচ্ছি, তাই না? খারিফ মানে কি? খারিফ হচ্ছে হাফ অফ রাবি। রবিতে যতটা এরিয়া ইরিগেট করব সেটা বেশি, কারণ রবিতে জল কম লাগছে। আমি যদি 1 কিউমেক জল রবিতে মানে উইন্টার সিজনে অ্যাপ্লাই করছি ফিল্ডে, আর 1 কিউমেক জল সামার সিজনে ফিল্ডে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে কি দেখছি? সামার সিজনে 1 কিউমেক দিয়ে আমি ধর যে এরিয়াটা ইরিগেট করতে পারবো, রবিতে তার থেকে বেশি এরিয়া ইরিগেট করতে পারবো, তাই না? তার জন্য খারিফ বাই রবি সবসময় হয় হচ্ছে ক্রপ রেশিও। রবি বাই খারিফ না, কিন্তু কে আগে আসে আর পরে আসে এরকম করে মনে রাখ, কে বাই। আচ্ছা, লোডিং অন দ্য কনজুগেট বিম কি দিয়ে করি? এম বাই ইআই ডায়াগ্রাম। EI হ্যাঁ ফাইন পার্টিকেল কি দিয়ে রিমুভ করতে পারবো? ওই তো ইলেকট্রোস্ট্যাটিক ESP ESP দিয়ে রিমুভ করতে পারবো। নেক্সট, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস কি কি ইনভলভ আছে অ্যাক্টিভেটেড স্লাজে? অ্যারোবিক তো বটেই, আগেই বলে দিয়েছি অ্যারোবিক হয় এটা। তার সাথে কি হবে? প্লাস অ্যানারোবিক হবে নাকি? প্রোটোজোয়া প্লাস অ্যালগি। না 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 অ্যানারোবিক হবে না, অ্যারোবিক প্রোটোজোয়া অ্যালগি। প্রোটোজোয়া অ্যালগে থাকতে পারে, ঠিক আছে। সিওডি কেন বেশি অ্যাডভান্টেজ বিওডি থেকে? সিওডি কোনটাকে বোঝায়, বিওডি কোনটাকে বোঝায়? সিওডি কোনটাকে বোঝায়? সিওডি ফুল ফর্ম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কতটা অক্সিজেন লাগছে টু ডিকম্পোজ বায়োলজিক্যালি অ্যাক্টিভ আর বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ অর্গানিক ম্যাটারকে। আর বিওডি কি বলছে? কতটা অক্সিজেন লাগছে টু ডিকম্পোজ অনলি বায়োলজিক্যালি অ্যাক্টিভ যেসব অর্গানিক ম্যাটার সেগুলোকে। তার মানে কি সিওডি তে বোথ রিমুভড হচ্ছে, অ্যাক্টিভ ম্যাটার প্লাস ইনঅ্যাক্টিভ ম্যাটার দুটোকেই আমি রিমুভ করতে পারছি, যেটা বিওডি তে খালি অ্যাক্টিভ ম্যাটার গুলোকে রিমুভ করতে পারি। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা হয়ে যাচ্ছে। এটা হবে। ইট অক্সিডাইজেস অল ম্যাটার্স ইনক্লুডিং দ্য টক্সিন। ঠিক আছে, কেমিক্যাল ম্যাটার্স গুলোকে ও অক্সিডাইজ করার ক্ষমতা রাখে সিওডি তে। দেখো, কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার ইন ক্রপ কনসিস্ট অফ, কনজাম্পটিভ ইউজ মানে কি? যেটা কোথায় হচ্ছে? ইভাপোরেশন এন্ড কোনটা? ট্রান্সপিরেশন। রাইট। ডেপথ অফ হাইড্রোলিক জাম্প কার উপর ডিপেন্ড করে? ফ্রড নাম্বার, ফ্রড রেনল্ডস কিন্তু না, কখনো সুপার ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল এগুলো কার উপর ডিপেন্ড করে? সব তো ফ্রুট নাম্বারের উপর ডিপেন্ড করে। ফ্রুট নাম্বার গ্রেটার দ্যান 1 হলে সুপার ক্রিটিক্যাল, লেস দ্যান 1 হলে সাব ক্রিটিক্যাল। তাহলে হাইড্রোলিক জাম্প হওয়ার জন্য কি দরকার? সুপার ক্রিটিক্যাল ফ্লো দরকার, তারপর একটা সাব ক্রিটিক্যাল ফ্লো দরকার, তাই তো? এক্সিস্টেন্স অফ সুপার ক্রিটিক্যাল ফ্লো বিফোর দ্য সাব ক্রিটিক্যাল ফ্লো, তাহলেই তো হাইড্রোলিক জাম্প হবে, নাহলে তো হবে না। তার মানে কি আগে ফ্রুট নাম্বারকে গ্রেটার দ্যান 1 হতে হবে, পরে যাতে ফ্রুট নাম্বার লেস দ্যান 1 হয়। তাহলে এটা বেসিক্যালি ডিপেন্ড করে ফ্রুট নাম্বারের উপর। অনেকেই কিন্তু তোমরা রেনল্ডস নাম্বারে অ্যানসার করেছো দেখলাম। দেখো 69টা দেখো, ক্যাপিলারি রাইস ইজ গ্রেটার ফর, যত কাছাকাছি হবে মেটেরিয়াল তত বেশি হবে। তাহলে কার জন্য হবে? ফাইন গ্রেন সয়েলস। ফাইন গ্রেন যত হবে তত দেখবি জলটা উঠে আসবে। কোর্স গ্রেনে কি হবে? ওর মধ্যে হোলস বেশি, ভয়েডস বেশি, জল তো ধরেই রাখতে পারবে না, ও নেমে চলে আসে। ঠিক আছে, দেখো 70টা দেখো, ডিপারচার অফ আ লাইন বলেছে, লাইনের লেন্থ বলে দিয়েছে 70.7 মিটার, বলেছে কি উইথ হোল সার্কেল বিয়ারিং 330 ডিগ্রি। তাহলে এখানে হোল সার্কেল বিয়ারিং দিয়েছে কত? 330 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। এই লাইন সাপোজ ধরে নে এটা এ বি, এ বির লেন্থটা কত বলেছে? 70.7 70.7 মিটার। আমাদের ক্যালকুলেট করতে দিয়েছে কি ডিপারচার। ডিপারচারের ফর্মুলা কি? ডিপারচার সমান কি হয়? এল কস থিটা না এল সাইন থিটা? এল সাইন থিটা। এবার আমাদের কোয়াড্রেন্টটা কোন দিকে পড়ছে? এই কোয়াড্রেন্ট। তাহলে ডিপারচার এই কোয়াড্রেন্টে কি হয়? মাইনাস ডি। এখানে যদি ল্যাটিটিউড বলতে এই কোয়াড্রেন্টে কি হতো? প্লাস এল, তাই তো? এই কোয়াড্রেন্টে কি হয় ডিপারচার? ডান দিকের কোয়াড্রেন্টে পজিটিভ প্লাস, দুটোই প্লাস।
মানে দুটোই প্লাস দুটোই প্লাস এই কোয়াড্রেন্টে দুটোই মাইনাস নেগেটিভ নেগেটিভ দুটো মাইনাস। সাইন এসছিস নাকি? মাইনাস এল এসছি ভাই প্লাস, অনেক কষ্ট করে তাই তো? তাহলে এটা কত হচ্ছে দেখ, এল সাইন থিটা। তাহলে এল সাইন থিটা যেহেতু নেগেটিভ আসবে, এল দিয়ে দিয়েছে দেখ 70.7 সাইন অফ, তাহলে কত হচ্ছে সাইন 30 ডিগ্রি 30 বসাবি মাইনাস মাইনাস 70.7 হাফ মাইনাস 35.35 minus 35.35। দেখো নেক্সট দেখো, বাল্কিং অফ স্যান্ড ইজ ডিউ টু, বাল্কিং কেন হয়? যদি ওয়াটারে একটা ফিল্ম তৈরি হয়ে যায় পার্টিকেলের চারিদিকে, তাই তো, যেটা সারফেস টেনশনের জন্য বেসিক্যালি হয়। তো কি হবে आंसर? অপশন এ, the increase in space between the particle caused due to the surface tension effect of moisture। এটা দেখো, ওয়াটার লগিং ইজ দ্য স্টেট অফ সয়েল ওয়্যার। আচ্ছা এটা কেন অপশন অনেকে সি করেছিস রে? সি তে কি বলেছে দেখ, ময়েশ্চার ইন দ্য সয়েল ইজ বিয়ন্ড দ্য রিচ অফ রুট। যদি করেছি তো অনেকে করেছে তার জন্য বললাম, প্লান্ট রুটের থেকে যদি ময়েশ্চার জল যদি প্লান্ট রুটে নাই পৌঁছায়, সেখানে ওয়াটার লগিং কি করে হবে? তার মানে কি ওখানে স্কারসিটি অফ ওয়াটার আছে, জল নেই, তার জন্য পৌঁছাতে পারছে না প্লান্ট রুটে। ওয়াটার লগিং তখন হয় যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল একেবারে উপরে চলে আসে, আমাদের একেবারে সারফেসে চলে এসেছে, তখন হয়ে যাচ্ছে ওয়াটার লগিং, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে জায়গাটা। তাহলে যখন ওয়াটার লেভেল ইজ ব্রট নিয়ার দ্য গ্রাউন্ড সারফেস, তখন ওয়াটার লগিং হয়। লগিং মানে আটকে যায় জল। দেখো 73টা দেখো, in an homogeneous embankment the phreatic line is kept well within the body of the dam। মানে phreatic লাইনটাকে আমি বার হতে দেব না, আমি চাচ্ছি যে সাপোজ এটা যদি আমার ড্যাম হয়, টোটাল যে phreatic লাইনটাকে আমি চাচ্ছি এর মধ্যেই থাকুক। তাহলে এখানে একটা জিনিস কনস্ট্রাক্ট করি, এই জিনিসটাকে কি বলা হয়? ফিল্টার কনস্ট্রাক্ট করা হয়, ড্রেনেজ ফিল্টার। ইরিগেশনে আছে, যদি ড্রেনেজ ফিল্টার কনস্ট্রাক্ট করি বা রকটো ফিল্টার বা চিমনি ড্রেন, তাহলে কি করতে পারবো? ওই ফ্রেটিক লাইনটাকে একেবারে নিচের দিকে রিডিউস করে নিয়ে আসতে পারবো, ফিল্টার কনস্ট্রাক্ট করা হয়। দেখো 74 দেখো, স্টিফেনাস কিসের কাজে লাগে প্লেট গার্ডারে? প্রিভেন্ট বাকলিং অফ ওয়েব প্লেট ওয়েব বাগলিং ওয়েব বাগলিং প্রিভেন্ট বাকলিং অফ দ্য ওয়েব প্লেট। নেক্সট দেখো 75টা কি বলেছে, ইফ ওয়ান অফ দ্য সাপোর্ট অফ আ কন্টিনিউয়াস বিমস যদি সিঙ্ক করে যায়, সিঙ্ক মানে সেটেল যদি করে যায়, তাহলে কতটা মোমেন্ট ইনডিউসড হবে বা কতটা মোমেন্ট তার মধ্যে তৈরি হবে। মানে কি বলতে চাইছে, সাপোজ এরকম একটা সাপোর্ট আছে, ঠিক আছে, এই সাপোর্টটা ধরলাম, সাপোজ এটা সিঙ্ক করে গেল, ডেল্টা অ্যামাউন্টে সিঙ্ক করে গেল, সেই ক্ষেত্রে আমাদের কতটা মুভমেন্ট ডেভেলপ করবে। তো আমি যখনই বলেছি কি, আগের ক্ষেত্রেও বললাম যখনই সোয়ে হবে তখন একটা মুভমেন্ট ডেভেলপ করবে, সিমিলারলি এখানেও মুভমেন্টের মানটাও সেম, যখন একটা পার্টিকুলার এলিমেন্ট সিঙ্ক করে যাবে বা সেটেল করে যাবে। সাপোজ এটা এ, এটা যদি আমি বি ধরি, এখানে একটা মুভমেন্ট ডেভেলপ করবে, প্লাস কি হবে এই পয়েন্টে সাপোজ এটা বি ড্যাশ যতটা সিঙ্ক করে গেল, এটা এসে সাপোজ এই নিচে নেমে গেল, এখানেও এটা একটা, কত 6 হবে তো? হ্যাঁ ফর্মুলা কত, 6ei ডেল্টা ডিভাইডেড বাই এল স্কয়ার, এখানেও একই হবে 6ei ডেল্টা বাই এল স্কয়ার। যদি জিজ্ঞেস করে কত রিঅ্যাকশন লাগবে এই ডেল্টা হওয়ার জন্য, এই কোশ্চেনটাও কিন্তু দিতে পারে, এটা মনে রাখবে, এটা লাগে হচ্ছে 12pi ডেল্টা বাই হ্যাঁ এল, দুটো সামেশন বাই এল দুটো সামেশন বাই এল। তো এই জিনিসটা মাথায় রাখবে, অনেক সময় দেয় এইভাবে ঘুরিয়ে কোশ্চেনটা দিতে হবে, কতটা রিঅ্যাকশন ফোর্স লাগে ওই ডিফ্লেকশন করার জন্য, তখন হয় হচ্ছে 12pi ডেল্টা বাই এখানে মনে হয় অপশন গুলো ভুলভাল আছে, ওটা একটু ওই ইয়েটা দেখে নেবে, ভুল আছে 6ci ডেল্টা বাই এল স্কয়ার হবে, ঠিক আছে। আচ্ছা হ্যান্ড পাম্প অপারেটস থ্রু, হ্যান্ড পাম্পে কি লাগানো থাকে? একটা বাল্ব থাকবে, ওয়ান ওয়ে ওই তো বাল্ব, ওয়ান ওয়ে ভালভ ডিএটা। বাল্ব থাকবে। আচ্ছা পাম্পিং এন্ড গ্র্যাভিটি টাইপ অফ ড্রিঙ্কিং ওয়াটার ডিস্ট্রিবিউশন ইজ ডান থ্রু, গ্র্যাভিটি যখনই বলছে এলিভেটেড ট্যাঙ্ক ট্যাঙ্কটা উপরে আছে, তাই তো, নালে গ্র্যাভিটি হবে না, এলিভেটেড ট্যাঙ্ক। নেক্সট কি বলেছে দেখো, ওয়াটার ডিস্ট্রিবিউশন ফ্রম হাই হিল, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম 4 রকমের হতে পারে, গ্রিড আয়রন, ডেড এন্ড, রেডিয়াল বা রিং, তাই তো। তাহলে এর মধ্যে চারটার মধ্যে দেখো দুটো খালি সিস্টেমের নাম দেওয়া আছে, গ্রিড আয়রন আর রেডিয়াল। আর গ্রিড আয়রনটা বেসিক্যালি আমাদের রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন রোডের জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে বাকি রয়ে গেল রেডিয়াল, তাহলে হাই হিলস এর ক্ষেত্রে রেডিয়ালটা ইউজ করা যেতে পারে, মানে রিজার্ভারে জল উঠিয়ে পাম্প দিয়ে তারপরে ওখান থেকে আমি বাকি জায়গায় সাপ্লাই করলাম। দেখো নেক্সট দেখো, সিলিকা, লাইম, অ্যালুমিনা, সিমেন্টের রেশিও সব থেকে বেশি কে থাকে? লাইম
তাই তো? তারপরে সিলিকা, তারপরে অ্যালুমিনাম, ডি এরটা হবে। ডি এরটা 10 4 1 ওই হিসেবে দেখে নিবি কোনটা সবথেকে বেশি থাকে, ওই হিসাবে দিয়েছে। আচ্ছা, ফারো ইরিগেশন ইজ, ফারো মানে আলুর চাষ যেটা করি, হুম। পোটাটো যেটা ফার্মিং করা হয়, সেটা কিভাবে করি? মাঝে মাঝে কি এটা করি? এ হওয়া উচিত তো এই হবে, ন্যারো করি। ডিচ এ তাই না? ডিচ তৈরি করে দিই জায়গায় জায়গায় লম্বা হুম। লম্বা করে, ওটাকে ফারো ইরিগেশন বলে। আচ্ছা, which of the following may lead to water logging? water logging কিসের কারণে হতে পারে? Poor drainage, সবগুলোর ফারোটা কারণে হতে পারে তো। পাইপের কেস আছে না? কি পাইপের কেসে ম্যাম ফারো, একবার ওভার ইরিগেশন, ড্রিপ ইরিগেশনে ফারো, ড্রিপ ইরিগেশনে তোমার পাইপ জি, আসবে, জি, জি, হুম। ঠিক আছে? যেখানে ম্যাম হচ্ছে একবার জলের, কোশ্চেনটা উপর দিকে তুলুন হ্যাঁ, ম্যাম। হ্যাঁ ওই অপশনটা দেখার হ্যাঁ, জন্য, ঠিক বলো। আছে। ওই অপশনটা আমি বুঝতে পারিনি প্রথমবার, ঠিক আছে ম্যাম এই হ্যাঁ ঠিক আছে, ন্যারো ডিচ। হ্যাঁ দেখো তারপরে কি বলেছে? which of the following may lead to water তখন logging? অল অফ water, দ্য অ্যাবাভ হবে। all of All the হবে। above. poor drainage, হ্যাঁ, poor drainage হলে বা সিপেজ হলে বা ওভার ইরিগেশন সবগুলো। আচ্ছা, ওয়াটার লগিং ক্যান বি প্রিভেন্টেড, কি করে প্রিভেন্ট করতে পারি? যদি পার্কোলেশন কমাই, যাতে আশেপাশে ক্যানেল থেকে যাতে জল চুয়ে চুয়ে না আসে। গ্রাউন্ড ওয়াটার এটাও উইথড্রল অল অফ বাড়ানো দ্য মানে কি? গ্রাউন্ড এটাও ওয়াটার, all হবে। হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার থেকে বেশি জল আমরা টেনে নিচ্ছি, যাতে জলটা বাড়তে দিচ্ছি না। আর প্রোভাইডিং সাবসারফেস ড্রেনেজ সিস্টেম, নিচ থেকে যাতে জল যদি জমেও যায় যাতে নিজে নিজে বেরিয়ে যেতে পারে। তাহলে অল দ্য অ্যাবাভ। নেক্সট, দাঁড়া, which one is not a redundant structure? এটা আগের দিনই বলেছি, 3 হিঞ্জ চার্জ হচ্ছে ডিগ্রি অফ চার্জ নন জিরো হয়, তাই তো? আচ্ছা, ড্রিলিং মাড, যেটা দেখবে পাইলিং ফাইলিং করার সময় অনেক সময় আমরা Bentonite clay। স্টেবিলিটি, হ্যাঁ, স্টেবিলিটির জন্য আমরা সাইডে ক্লে ফ্লাশ করি, সেটা হয় হচ্ছে বেন্টোনাইট ক্লে আর ওয়াটার মিলে ওই And গুলে water। ওটাকে ফ্লাশিং করা, ঠিক আছে? ওটাকে ড্রিলিং মাড, ওটা স্টেবিলিটি ড্রিলিং মাডও বলা হয়। হ্যাঁ, ওটাকে ড্রিলিং মাড বলা হয়। আচ্ছা, প্লেট গার্ডারে বলেছে ফ্ল্যাঞ্জ স্প্লাইসিং। ফ্ল্যাঞ্জ স্প্লাইসিং মানে কি? ফ্ল্যাঞ্জের লেন্থ মুভমেন্ট, সেই জায়গায় আমাকে ফ্ল্যাঞ্জের লেন্থটাকে বাড়াতে হবে। আর ফ্ল্যাঞ্জ বেসিক্যালি কি ক্যারি করে? বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং না শিয়ার? মুভমেন্ট, বেন্ডিং Flange- বেন্ডিং, Bending। ওয়েভ শেয়ার, ফ্ল্যাঞ্জ সবসময় Wave বেন্ডিং ক্যারি করে, shear। দাঁড়া বলছি, হ্যাঁ, ফ্ল্যাঞ্জ সবসময় বেন্ডিং ক্যারি করে আর ওয়েভ সবসময় শেয়ার ক্যারি করে। তাহলে ফ্ল্যাঞ্জে সেখানে আমি স্প্লাইসিং করবো, স্প্লাইসিং মানে একটা কানেকশন চলে আসবে, সেখানেই কানেকশনটা করবো যেখানে কি মোমেন্টটা কম আছে। মোমেন্ট যেখানে বেশি অবভিয়াসলি সেখানে আমি কানেকশন বা জয়েন্ট সেখানে করব না। তাহলে মিনিমাম মোমেন্ট লোকেশনে আমাকে স্প্লাইসিং করতে হবে। আচ্ছা, কারেকশন ফর পুল কি হয়? সবসময় পজিটিভ না নেগেটিভ? অ্যানসার এল পজিটিভ Negative। হ্যাঁ মনে রাখিস দুটোই হয়। এর আগে নেগেটিভ বল- পজিটিভ দুটোই হয়। নেগেটিভ পজিটিভ দুটোই হয়। যদি স্যাগ বলতো তাহলে স্যাগ স্যাগ হলে কি? নেগেটিভ স্যাগ negative। করলে তাহলে নেগেটিভ হতো। নেগেটিভ এটা তো সবাই জানিস, 8.64 বি বাই টি। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট টিউবওয়েল, যেটা পপুলার টিউবওয়েল ইন্ডিয়াতে Strainer। কোনটা? স্টেনার ওয়েল, স্টেনার ওয়েল, স্ট্রেনার হচ্ছে সবথেকে পপুলার, General Red- type। স্ট্রেনার টাইপ। আচ্ছা, এখানে যদি বলে শ্রাউডিং কোনটার মধ্যে করা হয়? ওই তো স্লটেড টাইপ হচ্ছে, এগুলো Slotted, স্লাউডিং করা হয় slotted। না। এটা মাথায় Slotted রাখিস, way। শ্রাউডিং কিন্তু স্লটেডে করা হয়, ঠিক আছে? এই কোশ্চেনটা কমন কোশ্চেন। হ্যাঁ, ওর গ্রাভেল প্যাকিং। ক্যাভিটিটা কোনটা? ক্যাভিটিটা এমনি নরমাল নিচ থেকে যেটা তো জল ঢুকে যাচ্ছে ওয়েলের মধ্যে, সেটাকে বলা হয় ক্যাভিটি ওয়েল, ঠিক আছে? রেনফল হাইড্রোগ্রাফ শোজ দ্য ভেরিয়েশন অফ কি কি হয়? প্লটিং, রেনফল ইন্টেন্সিটি রেনফল উইথ ইন্টেন্সিটি টাইম, উইথ টাইম। রেনফল ইন্টেন্সিটি উইথ Time। টাইম। আচ্ছা, ডিভাইড ওয়াল কিসের কাজে লাগে? ডিভাইড ওয়াল ফার্স্ট ফাংশন তো কি? আন্ডার স্লুজ আর ওয়্যার প্রপার পোর্শনটাকে ডিভাইড ওয়াল ডিভাইড তো? করে। আর একটা হুম। ডিভাইড ওয়ালের ফাংশন কি? যে ডিভাইড ওয়ালটা সে সবসময় সিল দেখবি আমরা এন্ট্রিটাকে সিল এন্ট্রিটাকে হ্যাঁ ই করে, ওটাই প্রিভেন্ট করে, কন্ট্রোল করে। কন্ট্রোল দ্য সিল এন্ট্রি। সিল সি এন্ট্রিটা অ্যান্সার কন্ট্রোল হবে। করে কিভাবে? এটা জানতে হবে যে সিলড এন্ট্রিটা কন্ট্রোল করছে, কিন্তু ওটা পরে আসে সিলড এন্ট্রি কন্ট্রোল, কিন্তু আলটিমেট ডিভাইড ওয়ালটার কাজ কি? দুটোকে সেপারেট করলো, তারপরে কি করছে? যদি আমি একটা ডিভাইড ওয়াল আঁকি লোয়ার আর এরকম, আপার করে না, ধর এখানে একটা ডিভাইড ওয়াল, এইদিকে আমার একটা অফ টেকিং ক্যানেল আছে। একটা জিনিস বল, ডিভাইড ওয়ালটা কি অফ টেকিং ক্যানেল যদি রেঞ্জটা এতটা থাকে, ডিভাইড ওয়ালটা কি এখানেই স্টপ করে দেওয়া উচিত না এক্সটেন্ড করে আর একটু বাড়ানো উচিত? একটু বাড়ানো উচিত। কেন একটু বাড়ানো বাড়ানো উচিত? উচিত। কেন? জলটা তাহলে ঠিক মতো পৌঁছাতে
পৌঁছানো আবার কি, জল তো এমনি আসবে, রিভার থেকে জল তো ফ্লো করছে। মেন ব্যাপারটা কি, যাতেও ভর্টেক্সটাকে পেছন দিকে ধাক্কা মারতে পারে, যে ঘূর্ণিপাক দিয়ে জলটা আসছে জলটাকে ও স্থির করে দিচ্ছে আগে থেকে, দুদিকে যখন ডিভাইড করে দিচ্ছি জলটা আস্তে আস্তে ধিমি ইয়েতে আসবে জলটা, বুঝতে পারলি? তো মেন রিজন কিন্তু এটা, এর যে ভর্টেক্স গুলোকে পেছন দিকে ঠেলে দেওয়া। ভর্টেক্স মানে কি, এই যে ঘূর্ণিপাক বা এটা যেটাকে বলি, সেটাকে যাতে পেছন দিকে ঠেলে দিতে পারে, ঠেলে দিচ্ছে বলেই সিল্ট ফ্রি জলটা ঢুকতে পারছে ক্যানেলে। ও যদি না ঠেলতো তাহলে সিল্ট ফ্রি জল ঢুকতো না। তাহলে মেন যে ফাংশন এখানে, সবাই একটাতেই তোরা ক্লিক করেছিস দেখলাম, দেখ টু ইনক্রিজ দ্য হেড অফ ফ্লো থ্রু দ্য হেড রেগুলেশন, এটা হবে না। নেক্সট বলেছে দেখ টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ, এটা ভর্টেক্স হবে, ভার্টিসিস লেখা, ভর্টেক্স VORTEX in front of the head regulator। আর কি বলেছে, টু কন্ট্রোল দ্য সিল্ট এন্ট্রি ইনটু দ্য চ্যানেল এন্ড রিডিউস দ্য আপস্ট্রিম প্রেসার। এখানে বি সি দুটোই কিন্তু অপশনে হবে, কিন্তু তার মধ্যে থেকে বিটা দেওয়া বেটার, কারণ ডিভাইড ওয়ালের মেন কাজ হচ্ছে ভর্টেক্সটাকে পেছন দিকে ঠেলে বলেই সিল্ট ফ্রি জলটা ঢুকতে পারে, ঠিক আছে? যদি খালি বলতো সিল্ট ফ্রি জল কে কাজে লাগে, সেটা আন্ডারস্লুজ পোর্শন ঢোকাচ্ছে, আন্ডারস্লুজ নিজে সিল্ট ফ্রি জলটা ঢুকাতে সাহায্য করছে। দেখো নেক্সটটা দেখো 91টা কি বলেছে, when lime is added to the soil, কি করা হয়, লাইম কি করবে, লাইম স্টেবিলাইজেশনে কাজে লাগাই। কোন সয়েলের ক্ষেত্রে লাইম স্টেবিলাইজেশন করি, কোন সয়েলে করি, এই সয়েলে, তাই তো? যাতে কি সাইজটাকে ইনক্রিজ করে দিতে পারি ডিউ টু ইলেকট্রোলাইট আর কেমিক্যাল অ্যাকশনের দ্বারা। আচ্ছা স্লাম টেস্ট দিয়ে কি ক্যালকুলেট করি, কি বার করি, ওই তো ওয়ার্কিউলিটি ওয়ার্কুইটি ডিটারমাইন করি। ফ্লো ইন পাইপস, ল্যামিনার কখন হবে, পাইপের ভুল বলেছে আছে, নান অফ দিস 2000 হবে লেস দেন হবে তো 2100টা। লেস দেন 2000 হয়। এখানে যদি এরকম এটা অপশন ভুল দিয়েও আছে। থাকে, যদি 2100 বেসিক্যালি 2000 হয়, নান অফ দিস তো দিয়ে দিয়েছে, None of these. নান অফ ওটাও দিস করা দিয়ে যায়, আমার মনে হয় এটা দেওয়াটাই বেটার, বুঝলি তো? আমারও এটা মনে হয়। এইটাই ঠিক। হ্যাঁ এটাই বেটার হবে। এরা কোন বই থেকে ওঠায়, এক একটা বইতে এক একটা ডেটা থাকে, তো অত কাছাকাছির জন্য একেবারে নান অফ দিস করে দিবি না, এটাই দিবি অপশনটা, লেস দ্যান 2000 কি লেস দ্যান জাস্ট 2100 করে একটা ডিফারেন্স করবে না সেটা। 2003 সালে অনেক পুরনো তো। হ্যাঁ অনেকটা পুরনো তো, ওদের আগে ডেটাগুলো অন্যরকম ছিল। দেখো রাইজ অফ ওয়াটার ইন স্মল ভার্টিক্যাল টিউব অর পাইপ, কি বলা হয়, ক্যাপিলারিটি। Capillary. ডেড স্টোরেজ কি, ওই তো মানে সি অ্যান্সার হবে। মিট দ্য এমার্জেন্সি নিড। এমার্জেন্সি নিড। এই এমার্জেন্সি নিড আবার কি, ডেড স্টোরেজে কি থাকে, সিল থাকে। Capillary to the sea. হ্যাঁ, সি সি অ্যান্সার হবে। ডেড স্টোরেজে তো একদম সামান্য জলটা থাকে, মানে এমার্জেন্সি নিড কি করে প্রিভেন্ট করবে, মানে অল্প যেহেতু জল রয়েছে, কোনো পার্টিকুলার কোনো কারণে জল লাগলে সেই জন্য। ডেড স্টোরেজ সবার নিচে থাকবে, স্টোরেজ যদি আমরা জোন গুলোকে ডিভাইড করি, ডেড স্টোরেজ সবার নিচে, ডেড তার জন্যই তো বলছি ডেড, ওখানে কি গিয়ে ট্র্যাপ হয়, সবসময় সিল্ড গিয়ে গিয়ে ওখানে সেডিমেন্ট করে আস্তে আস্তে ওই লেয়ারটাকে বাড়িয়ে পুল লেভেলের নিচে থাকে, যে স্টোরেজটা হচ্ছে Normal. সেটাকে আমরা ডেড স্টোরেজ বলি, মিনিমাম, নরমাল না, এই হ্যাঁ মিনিমাম। এটা নরমাল। আর তারপরে কি থাকে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আর নরমালের মাঝখানে কে থাকে, সারচার্জ। 60 আর নরমাল আর মিনিমামের মাঝখানে ইউজফুল। ইউজফুল, ঠিক আছে, ইউজফুলটাই আসল। আর ডেড এর মধ্যে সবসময় এখানে পুরো সেডিমেন্ট ভর্তি থাকে, ট্র্যাপ থাকে সেডিমেন্টটা। দেখো 96 দেখো, ইন ডিস্ট্রিবিউশন পাইপ ইয়ার ভালভ কোথায় লাগানো হয়, হায়ার পয়েন্টে দিতে হবে, যেটাকে আমরা সামিট পয়েন্টও বলি, তাই তো? which of the following is not a centrifugal pump, রেসিপ্রোকেটিং কি মনে পাম্প। হচ্ছে? Obviously reciprocating আলাদা and centrifugal আলাদা, তাই তো? Volume of voids by total volume, এটা পোরোসিটি। porosity। আচ্ছা 100টা বলে না, আমি কোথাতেই পাচ্ছি না, 9 99 অ্যান্সার কোথাতে পাচ্ছি তারা না। 100টা করে না, আমি 99টা করাচ্ছি। পিএইচ ভ্যালু যদি 7 হয় সিওএইচ, নিউট্রাল। আচ্ছা এবার এটাতে আসো, দেখো সি এর ভ্যালু বলেছে, কোয়েশনের ভ্যালু বলে দিয়েছে √3/2, এটা থিটা হবে, ঠিক আছে, থিটার অ্যাঙ্গেল দিয়েছে 30 ডিগ্রি বলেছে, সেল প্রেসার দিয়ে দিয়েছে 1 ইউনিট, ডেভিয়েটর স্ট্রেস বার করতে দিয়েছে। তাহলে ফর্মুলাটা কি, সিগমা 1 = সিগমা 3 tan স্কয়ার 40
45 degree plus 5 by এটা 2 তো সিগমা 1 এর ফর্মুলাটা 2c দ্বারা সিগমা 1 না বের হলে সিগমা 3টা 10 সিগমা ডি টা বার করবে কি করে, সেটাই ওইটাই বের করতে 45 পারছিলাম degree না, plus সিগমা 5 by 1টাই বের হচ্ছিল না। তাই না? সিগমা 1 এ পুট করবি, এটা সিগমা 3 হ্যাঁ। 1 দিয়েছে, tan স্কয়ার বসা 45 ডিগ্রি আর ফাই এর জায়গায় এটা মানে- বসাবি, এটাই অ্যাকচুয়ালি ফাই, 30 by তাহলে 2 কত হচ্ছে? মানে হ্যাঁ, রুট 3 60 60 রুট 3 আসবে 2 ইনটু রুট 3 বাই 2 ইনটু রুট 3 tan স্কয়ার 60 মানে কি √3 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √3 বাই 2 ইনটু tan 60 মানে √3 √3, এটা করে দেখবি কত আসে। এত 7.24 কথা এসেছিল না 7.24 আচ্ছা 7.24। তাহলে হ্যাঁ। আমরা কি জানি সিগমা 1 হচ্ছে সিগমা 3 প্লাস সিগমা ডি হয় সব সময়, D, হ্যাঁ হ্যাঁ তাই তো? তাহলে সিগমা ডি সিগমা কত D হবে? সমান সিগমা হচ্ছে 1 সিগমা 1 মাইনাস সিগমা 3 সিগমা 1 তো এ পেয়ে 7.24 গেছিস, minus 1 1 করলে 6.24। 6.24 একটা জায়গায় ভুল করে দিয়েছিলাম দিদি, তাই জন্য অ্যান্সার পটেনি। ওই যে ট্যান স্কোয়ারটাকে আর বসাতে ভুলে গেছি যে √3 স্কোয়ার হবে, এই জন্য আর তাহলে ওখানে পটেনি। √3টা স্কয়ার করিসনি, ওখানে ভুল করেছিস। ওই এগুলো ওইখানে খেয়াল ভুল রাখবি হয়ে গেছে। পরীক্ষা হলে যেন এগুলো না, মিস না হয়।